স্ক্রিন দেখা যাচ্ছে? হ্যালো, কেউ একজন একটু রেসপন্স করবেন। স্ক্রিন কি দেখা যাচ্ছে? জি ভাইয়া, দেখা যাচ্ছে। ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ। আমি আজকে আমাদের ক্লাস শুরু করতেছি। আমি ডক্টর গোলাম গাউস। আজকে আমাদের টপিক হচ্ছে হেমোলাইটিক অ্যানিমিয়া। এটা একটা হেমাটোলজির টপিক। তো হেমাটোলজি তো অনেক বড় সিস্টেম। তো এই সিস্টেমের আসলে মানে সবাই বলে যে ইনফেকশিয়াস ডিজিজ বা নিউরোলজি এগুলাকে অনেক বড় বড় মানে সিস্টেম হিসেবে ধরে। তো আমার কাছে মনে হয় যে হেমাটোলজি সিস্টেমটাও অনেক বড় একটা সিস্টেম। তো এই সিস্টেমটাকে একটুখানি একটা মানে টপিক নিয়ে সেটার একটু ব্রিফ ডিসকাশন করব। তার সাথে হচ্ছে এসবি এগুলা নিয়ে একটু ডিসকাস করব, যাতে করে আমাদের কনসেপশনটা মোটামুটি ক্লিয়ার হয়ে যায়। তো আমরা শুরু করি। আচ্ছা, আরেকটা কথা সেটা হচ্ছে যে আমার সাথে আপনারা হচ্ছে ইন্টারাক্ট করবেন আর কি। ইন্টারাক্ট করলে যেটা হয় কি, ক্লাসটা মানে ভালো হয়, বা দেখা গেছে আপনারা কতটুকু বুঝতে পারতেছেন সেটা হচ্ছে আসলে বোঝা যায়। তো আমি শুরু করি। হেমোলাইটিক অ্যানিমিয়া, এটা হচ্ছে হেমোলাইটিক অ্যানিমিয়ার ক্লাসিফিকেশন। তো এইটাকে আমরা একটু মানে সহজভাবে মনে রাখার জন্য দুইটা ওয়েতে মনে রাখবো। একটা হচ্ছে আপনার ইনহেরিটেড কজ কিনা, আর একটা হচ্ছে অ্যাকোয়ার্ড কজ কিনা। তো ইনহেরিটেড এর ক্ষেত্রে আমরা খেয়াল করি যে আমাদের যে রেড সেল মেমব্রেনটা থাকে বা রেড সেলটা থাকে, রেড সেলের আমরা তিনটা স্ট্রাকচার চিন্তা করব। তিনটা স্ট্রাকচার, সেই তিনটা স্ট্রাকচারে কি ধরনের অ্যাবনর্মালিটিস হচ্ছে সেটার উপরে ডিপেন্ড করে ডিজিজ গুলা হচ্ছে। যদি আপনি রেড সেল মেমব্রেন অ্যাবনর্মালিটি চিন্তা করেন, সেক্ষেত্রে আপনার হচ্ছে হেরিডিটারি স্পেরোসাইটোসিস অথবা হচ্ছে ইলেপ্টোসাইটোসিস, দ্যাট মিনস মেমব্রেনের সমস্যা। যদি আমরা এনজাইমের কথা চিন্তা করি রেড সেলের ভিতরে, সেক্ষেত্রে আপনার আসবে হচ্ছে তিনটা কজ, মানে হচ্ছে পাথওয়ে গুলাতে সমস্যা। আর রেড সেল নিজেই যদি কোনো ধরনের অ্যাবনর্মালিটিস হয়, যেমন সিকেল শেপড হচ্ছে, সেক্ষেত্রে আমরা ওইটাকে ধরতেছি কি সিকেল সেল ডিজিজ। আর যদি হয় যে হিমোগ্লোবিন মানে লেভেলটা কমে গেছে, সেক্ষেত্রে আমরা চিন্তা করব এটা হচ্ছে থ্যালাসেমিয়া। তো এগুলো হচ্ছে আপনার ইনহেরিটেড কজ। এরপরে আসে হচ্ছে অ্যাকোয়ার্ড কজের ভিতরে। অ্যাকোয়ার্ড কজের ভিতরে ইমিউন থাকে কিছু, নন ইমিউন থাকতেছে কিছু। আচ্ছা, আমাকে একটু বলেন তো, কেউ যে কানেকটিভ টিস্যু ডিজিজ, দ্যাট মিনস যদি কোনো পেশেন্টের অ্যাসিলি থাকে বা আরে থাকে, তাহলে হেমোলাইটিক অ্যানিমিয়ার মধ্যে এটা কোন টাইপস এর মধ্যে পড়তেছে, ওয়ার্ম অথবা কোল্ড? ওয়ার্ম। ওয়ার্ম। ওকে। আর যদি আপনার হচ্ছে কোনো পেশেন্টের লিউকেমিয়া থাকে তাহলে? লিউকেমিয়াতে সিএলএল। জি জি, বলেন। এটাও তো একটা ওয়ার্ম অ্যান্টিবডি হবে, ওই যে অটো অ্যান্টিবডিজ। অটো অ্যান্টিবডিজ, দ্যাট মিনস ওয়ার্ম অ্যান্টিবডি। তো দেখেন, ওয়ার্ম অ্যান্টিবডি ক্ষেত্রে আমাদেরকে মেইনলি মাথায় রাখতে হবে যে এটা ওয়ার্ম বলতেছি, এক্ষেত্রে আমার টেম্পারেচারটা থাকে 37°C। এটা একটা জিনিস ইম্পর্টেন্ট। তার সাথে কি কোনো একটা কানেকটিভ টিস্যু ডিজিজ, দ্যাট মিনস এসএলই অথবা আরএ, এই দুইটার সাথে রিলেট করে আমার হচ্ছে এখানে হেমোলাইসিস হয়, যেটা ওয়ার্ম অ্যান্টিবডি। আর যদি পেশেন্টের বলে যে ইনফেকশাস মনোনিউক্লিওসিস বা ইপস্টিন বার ভাইরাস দিয়ে ইনফেকশন হয়েছে, তখন কোল্ড অ্যান্টিবডি। কোল্ড অ্যান্টি তখন হচ্ছে কোল্ড অ্যান্টিবডি। আচ্ছা, আমাকে বলতে পারবেন কোল্ড অ্যান্টিবডির মধ্যে কত টেম্পারেচার ডিগ্রি সেন্টিগ্রেডে আপনার হচ্ছে এই কোল্ড অ্যাগ্লুটিনেশনটা হয়? 4°C। 4°C মধ্যে। একটা পেশেন্ট আপনার কাছে সিফিলিস নিয়ে আসছে, সেই পেশেন্টের এখন হেমোলাইসিসের ফিচার বলতেছে, কি চিন্তা করবেন, কোন অ্যান্টিবডি হবে? কোল্ড অ্যান্টিবডি। কোল্ড কোল্ড অ্যান্টিবডিজ। অ্যান্টিবডি। তাহলে দেখেন, মোটামুটি জিনিসগুলা কিন্তু এইভাবেই কিন্তু আমাদের পরীক্ষায় আসে। যে আমাদের একটা পেশেন্টের, যেটা আমি বলতেছিলাম একটু আগে, যে কানেকটিভ টিস্যু ডিজিজের কথা, তারপরে আসে কিছু ড্রাগ কজ রিলেটেড। ড্রাগ কজের ভিতরে যেমন মনে করেন যে পেনিসিলিন, তারপর হচ্ছে কুইনিডিন বা ফ্লুডারাবাইন, এই ড্রাগ কজ গুলার কিন্তু আপনার ওয়ার্ম অ্যান্টিবডি থাকতেছে, সেখান থেকে হচ্ছে হেমোলাইসিস হচ্ছে। আচ্ছা, এগুলা কিন্তু সবগুলা অটো অ্যান্টিবডির ভিতরে পড়ছে। এবার আসে হচ্ছে অ্যালো অ্যান্টিবডি। অ্যালো অ্যান্টিবডির ভিতরে যদি রেড সেল এন্টিজেন ইনডিউসড কিছু হয়, দ্যাট মিনস ট্রান্সফিউশন রিঅ্যাকশন বা হেমোলাইটিক ডিজিজ অফ দ্য নিউবর্ন, এই রিলেটেড যদি থাকে, তাহলে আমরা চিন্তা করবো এটা হচ্ছে অ্যালো অ্যান্টিবডি কজ। তো এগুলো আমাদের ইমিউন রিলেটেড কজ গেল। এবার আসি কিছু নন ইমিউন রিলেটেড। দ্যাট মিনস একটা পেশেন্টের মনে করেন হার্ট ভালভ মানে চেঞ্জ করা হয়েছে, দ্যাট মিনস প্রস্থেটিক হার্ট ভালভ বসানো হয়েছে, সেই পেশেন্টের হেমোলাইসিস হচ্ছে। এইটাকে আপনারা মানে কোন টাইপস এর মধ্যে রাখবেন এই অটোইমিউন হেমোলাইটিক অ্যানিমিয়ার মধ্যে?
মেকানিক্যাল লাইসিস। মেকানিক্যাল লাইসিস, ভেরি গুড অ্যান্সার। আচ্ছা, যদি বলে দেয় পরীক্ষার ভিতরে মেকানিক্যাল দিল না, তাহলে কিন্তু এটা নন ইমিউন কজের ভিতরে চলে আসতেছে। ঠিক আছে, তারপরে আসি হচ্ছে পেশেন্টের ডিআইসি, হাস, টিটিপি। এই তিনটা ডিজিজ সবসময় ডিফারেন্সিয়ালস হিসেবে থাকে। আমরা যখন মানে হেমাটোলজির ব্রিফলি সবগুলো পড়তে যাব, তখন দেখবো লাস্টের দিকে এগুলোর প্যাটার্ন বা ফিচার প্রায় সেম, একটু একটু চেঞ্জ থাকে। ওইভাবে হচ্ছে আমরা ডিফারেন্সিয়েট করি। এগুলো কিন্তু আমার মেকানিক্যাল লাইসিসের ভিতরে পড়তেছে। এবার আসি হচ্ছে একটা পেশেন্ট ড্যাপসন পাচ্ছে, পেশেন্টের হেমোলাইসিস হচ্ছে, তাহলে এটাও কিন্তু আপনার এই কি বলে নন ইমিউন কজের ভিতরে পড়তেছে, এবং এটা অটোইমিউন হেমোলাইটিক অ্যানিমিয়ার ভিতরে পড়তেছে। আর আরেকটা যেটা অনেক ইম্পর্টেন্ট একটা টপিক, সেটা হচ্ছে পারক্সিসমাল নকটার্নাল হিমোগ্লোবিন ইউরিয়া। এটার ক্ষেত্রে আপনার হচ্ছে অ্যাকোয়ার্ড অ্যাবনর্মাল মেমব্রেন যদি থাকে, তখন হচ্ছে আপনার এই হেমোলাইসিসটা হয়। এবার আসি আমরা একটু এই এই বক্সটার ভিতরে। এই বক্সটা খুবই ইম্পর্টেন্ট একটা বক্স ফর এমসিকিউ। স্পেশালি এখান থেকে কোশ্চেন আসে যে আপনার হলমার্ক অফ হেমোলাইসিস কোনগুলা। ঠিক আছে, তো আমরা এইভাবে মনে রাখবো। ফার্স্টে হচ্ছে হলমার্ক কোনগুলো থাকতেছে, দ্যাট মিনস যে পাঁচটা পয়েন্ট থাকে। এখানে আমরা আরেকটু মনে রাখতে পারি, সেটা হচ্ছে যদি হিমোগ্লোবিন, মানে এখানে শুধুমাত্র হিমোগ্লোবিন লেভেলটা কিন্তু কমতেছে, বাকি সবগুলাই কিন্তু আপনার বাড়তেছে। প্লাস এখানে মানে ভাইয়া পিডিএফ এর মধ্যে দেখেন কি সুন্দর করে হচ্ছে প্রত্যেকটা মেকানিজম দিয়ে দিছে। মেকানিজম পড়লে ভালো, বাট না পড়লেও আপনি জাস্ট এই পাঁচটা যে নাম থাকতেছে, এই পাঁচটা নাম আপনাকে মনে রাখতে হবে। এখন আসি, একটা পেশেন্টের অ্যাক্টিভ হেমোলাইসিস হচ্ছে, তো হেমোলাইসিস যদি হয়, পেশেন্টের হিমোগ্লোবিন লেভেলটা কি হবে, কমে যাবে। তারপরে কি হবে, পেশেন্টের আনকনজুগেটেড বিলিরুবিন লেভেলটা বাড়তেছে, পেশেন্টের এলডিএইচ বাড়তেছে, রেটিকুলোসাইট বাড়তেছে, এবং ইউরিনারি ইউরোবিলিনোজেন লেভেলটা হচ্ছে ইনক্রিজ করতেছে। এগুলো সব হচ্ছে আপনার হলমার্ক অফ হেমোলাইসিস এর মধ্যে পড়ছে। তাহলে আমরা চেষ্টা করব এমসিকিউর জন্য পুরা বক্সটাকে মনে না রেখে, যদি দুইটা পার্ট থাকে, দুইটা পার্টের মধ্যে যে কোনো একটা পার্টকে হচ্ছে মনে রাখার চেষ্টা করব। কারণ এতে করে কি হয়, আমাদের পরীক্ষা হলে কনফিউশন কিছুটা হলেও কম থাকবে। আরেকটা যেটা কোশ্চেন আসে যে এডিশনাল ফিচার অফ ইন্ট্রাভাস্কুলার হেমোলাইসিস, এটার মধ্যে একটু খেয়াল করি। এইখানে পজিটিভ ইউরিনারি হেমোসিডারিনের কথা আছে, সেটা হচ্ছে অলওয়েজ ইন্ডিকেটিভ অফ ইন্ট্রাভাস্কুলার হেমোলাইসিস। আমাদের একটা এসবিএ আসে এরকম যে ইন্ট্রাভাস্কুলার হেমোলাইসিস ইন্ডিকেশন করার জন্য 2022 সালে মেবি এটা একটা এসবিএ তে আসছিল, যে মোস্ট ইম্পর্টেন্টলি কোনটা দেখে আমরা বুঝবো যে পেশেন্ট ইন্ট্রাভাস্কুলার হেমোলাইসিস হচ্ছে। এটা হচ্ছে আপনার পজিটিভ ইউরিনারি হেমোসিডারিন দেখে। ওকে, এবার একটু নিচের দিকে যাই। এই হচ্ছে হেমোলাইটিক অ্যানিমিয়া। আমি এখানে পুরোপুরি ডিসকাশন করব না, একটু নিচের দিকে যাচ্ছি। এইখানের এই যে যেটা হচ্ছে বক্স করে আছে, স্পেশালি যে স্পেরোসাইটস আর স্মল ডার্ক রেড সেল থাকে, দ্যাট সাজেস্ট অটোইমিউন হেমোলাইসিস। স্পেরোসাইটস দেখে আমরা হচ্ছে ডায়াগনোসিস করি, এটা হচ্ছে হেরিডিটরি স্পেরোসাইটোসিস। সিকেল সেল থাকলে সেটা হচ্ছে সিকেল সেল ডিজিজ চিন্তা করতেছি। পেশেন্টের যদি মাইক্রো এনজিওপ্যাথিক হেমোলাইসিস থাকে, সেক্ষেত্রে আমরা কি চিন্তা করবো, এটা রেড সেল ফ্রেগমেন্টের সাথে রিলেটেড। আমাদের এই যে মাইক্রো এনজিওপ্যাথিক হেমোলাইসিস, যেটাকে শর্টে মাহা বলা হয়, MAHA, এটা কিন্তু আপনার ওই যে হাস, টিটিপি এগুলার সাথে হচ্ছে রিলেটেড। আর বাইট সেল বা ব্লিস্টার সেল এগুলা যদি থাকে, সেটা কিন্তু আপনার অক্সিডেটিভ হেমোলাইসিসটাকে হচ্ছে ইন্ডিকেট করতেছে। এখন আসি আমাদের এই যে এই দুইটা টপিক, একটা হচ্ছে এক্সট্রা ভাস্কুলার হেমোলাইসিস, আর একটা হচ্ছে আপনার ইন্ট্রাভাস্কুলার হেমোলাইসিস। দুইটাই খুব ইম্পর্টেন্ট। আমরা একটুখানি যদি জিজ্ঞেস করি, আচ্ছা আমাকে বলতে পারবেন যে এক্সট্রা ভাস্কুলার হেমোলাইসিস বলতে কি বোঝায়? ভেসেলের বাইরে রেটিকুলো এন্ডোথেলিয়াল সিস্টেমের লাইসিস হবে। রেটিকুলো এন্ডোথেলিয়াল সিস্টেমের মধ্যে, রেটিকুলো এন্ডোথেলিয়াল সিস্টেমের মধ্যে কি কি আছে? লিভার, লিভার, স্প্লেন, স্প্লিন, ম্যাক্রোফেজ। গ্রেট, এটা হচ্ছে এটা গেল। এবার আসি ইন্ট্রাভাস্কুলার হেমোলাইসিস। আমি যদি জিজ্ঞেস করি যে আমাকে একটু বলেন তো যে ইন্ট্রাভাস্কুলার হেমোলাইসিসের মানে এক্সাম্পল কি কি আছে, বলতে পারবেন? ইন্ট্রাভাস্কুলার হেমোলাইসিসের এক্সাম্পল দেখেন, এখানেও কিন্তু নামগুলো দেওয়া আছে, যে আপনার এবিও ট্রান্সফিউশন রিঅ্যাকশন অথবা পিএনএইচ, এগুলো হচ্ছে সব ইন্ট্রাভাস্কুলার হেমোলাইসিসের মধ্যে পড়ছে। ইনফেকশন, স্পেসিফিক্যালি ম্যালেরিয়া, ক্লোস্ট্রিডিয়াম পারফিনজেস ইনফেকশন, ডিআইসি, হার্ট ভালভ মেকানিক্যাল ট্রমার কারণে হচ্ছে, G6PD ডেফিসিয়েন্সি। এইটাই আপনি একটু দেখেন, আমি এটা হচ্ছে পাস মেডিসিন থেকে নিছি। এই যে দেখেন, আমরা ডেভিডসনের কথাগুলাকেই দেখেন, এখানে ওরা পয়েন্ট পয়েন্ট করে দিয়ে রাখছে। এই যে ইন্ট্রাভাস্কুলার হেমোলাইসিসের কজ, এক্সট্রাভাস্কুলার হেমোলাইসিসের কজ। তো আমাদের যেহেতু ডেভিডসন ইন্ট্রাভাস্কুলার হেমোলাইসিসের কথাগুলো দেওয়া আছে, সো আমরা এইগুলোই ফার্স্টে মনে রাখবো। দেখেন G6PD ডেফিসিয়েন্সির কথা আছে, মিসম্যাচ ব্লাড ট্রান্সফিউশন, টিটিপি, হাস, ডিআইসি, তারপর আপনার দেখেন পিএনএইচ। আরেকটা যেটা এক্সট্রা আছে সেটা হচ্ছে কোল্ড অটোইমিউন হেমোলাইটিক অ্যানিমিয়া। এটা দিয়ে কয়েকটা কোশ্চেন আছে, সো আপনি একটু মনে রাখবেন যে কোল্ড অটোইমিউন হেমোলাইটিক অ্যানিমিয়া যেটা, সেটা হচ্ছে ইন্ট্রাভাস্কুলার হেমোলাইসিসের সাথে অ্যাসোসিয়েটেড। এটা একটু আমরা ডেভিডসনের সাথে লিখে রাখবো। এবার আমি একটু কোশ্চেনে যাই। আচ্ছা আমাকে বলেন তো, এই যে হেরিডিটারি স্পেরোসাইটোসিস, এটা কি এক্সট্রা ভাস্কুলার করে নাকি ইন্ট্রাভাস্কুলার হেমোলাইসিস করে?
হচ্ছে এক্সট্রাভাস্কুলার। এক্সট্রাভাস্কুলার হেমোলাইসিস। দেখেন, আপনি যদি শুধুমাত্র উপরের ইন্ট্রাভাস্কুলার হেমোলাইসিসের কজগুলো মনে রাখেন, তাহলে ওইটা বাদ দিয়ে যেটা হবে সেটাই তো হচ্ছে কি এক্সট্রাভাস্কুলার হেমোলাইসিস। তো দেখেন, এই যে এটাও আপনার পাস মেডিসিন থেকে নেওয়া, এই যে এক্সট্রাভাস্কুলার হেমোলাইসিস, এটা হচ্ছে হেরিডিটারি স্পেরোসাইটোসিস এর মধ্যে। আচ্ছা, একটু আগে বলতেছিলাম ওয়ার্ম অটোইমিউন হেমোলাইটিক অ্যানিমিয়ার কজেস এর মধ্যে এটা কোনটার ভিতরে পড়তেছে, ইন্ট্রাভাস্কুলার আর এক্সট্রাভাস্কুলার? এক্সট্রাভাস্কুলার। এক্সট্রাভাস্কুলার হেমোলাইসিস। এবার এটা একটু খেয়াল করি, হ্যাঁ, এই যে ওরা আলাদা করে দিয়ে দিয়েছে যে ওয়ার্ম অটোইমিউন হেমোলাইটিক অ্যানিমিয়া যদি হয় সেটা হচ্ছে এক্সট্রাভাস্কুলার হেমোলাইসিসের সাথে, আর কোল্ড অটোইমিউন হেমোলাইটিক অ্যানিমিয়া যদি হয় সেটা হচ্ছে ইন্ট্রাভাস্কুলার হেমোলাইসিসের সাথে। আমরা কিন্তু ডেভিডসনের জিনিসগুলোই পড়তেছি, কিন্তু মানে আমাকে কোশ্চেন থেকে আসতেছে বা কোশ্চেনটা কিভাবে হবে সেইটা হচ্ছে ভালোভাবে বোঝার জন্য এই পাস মেডিসিন থেকে এই ইনফরমেশন গুলা নেওয়া। এবার একটু আমাকে বলেন তো, এই এমসিকিউটা হলমার্ক অফ হেমোলাইসিস এখানে কোনটা কোনটা ট্রু? একটু আগে যে বক্সটা পড়ে আসলাম। ওটাও দেখাচ্ছে তো। ছোট দেখাচ্ছে? আহ এটা তো এখন, আচ্ছা আমি আচ্ছা, বলতেছি। ইনক্রিজড। ইনক্রিজ ইনক্রিজ আনকনজুগেটেড বিলিরুবিন, এটা ট্রু। হুম। ইনক্রিজ ম্যাক্রোগ্লোবিন, এটাও ট্রু। ইনক্রিজ এলডিএস, এটাও ট্রু। ইনক্রিজ রেটিকুলোসাইট, এটাও ট্রু। ইনক্রিজ প্রাইম, কি বললো নিচেরটা? ইউরিনারি ইউরোবিলিনোজেন। এটা বুঝতেছি না কি হবে। এটা আপনি হচ্ছে একটুখানি গোলায় ফেলছেন, আমি কিন্তু শুধুমাত্র হলমার্ক অফ হেমোলাইসিসটা হচ্ছে জানতে চাইছি। এখানে মিথামো অ্যালবুমিন কিন্তু ওই বক্সের মধ্যে ছিল না। ওই মিথামো অ্যালবুমিনটা ছিল হচ্ছে আপনার এডিশনাল ফিচারের মধ্যে মেবি। ঠিক ও আছে, একটু আচ্ছা। দেখে আসি। এই যে একটু দেখে আসি, এই যে ইনক্রিজড মিথাইল অ্যালবুমিন সেটা কিন্তু এডিশনাল ফিচারের মধ্যে পড়তেছে, দ্যাট মিনস এটা ফলস। ঠিক আছে। আর ওই যেটা বলতেছিলাম ইনক্রিজড ইউরিনারি ইউরোবিলিনোজেন, এটা কিন্তু হলমার্ক অফ হেমোলাইসিসের মধ্যে। তাহলে আমাদেরকে এই কারণে বললাম যে স্পেসিফিক করে চেষ্টা করবেন যখন দুইটা অংশ থাকে একটা বক্সের মধ্যে, একটা অংশ খুব ভালোভাবে মনে রাখার জন্য। তাহলে আমরা পরীক্ষার হলে বাকি যে অপশনগুলো থাকবে সেগুলো ইজিলি এক্সক্লুড করতে পারবো। ওকে, এবার হচ্ছে আমি নিচের দিকে যাই। এটা হচ্ছে আপনার, এটা পাস মেডিসিন থেকে নেওয়া, কিন্তু আমরা ওই যে একটু আগে যে ফ্লো চার্টটা পড়লাম, এই ফ্লো চার্টটাই ওরা হচ্ছে এখানে পয়েন্ট পয়েন্ট করে দিয়ে রাখছে যে ওয়ার্মের ভিতরে কি কি এক্সাম্পল পড়তেছে, কোল্ড এর ভিতরে কি কি পড়তেছে। এখানে জাস্ট ম্যানেজমেন্টে এক্সট্রা আছে, এটা একটু ডেভিডসনের সাথে লিখে রাখবেন, কারণ এটা থেকে কোশ্চেন আসছে। দেখলাম যে পাস মেডিসিনে কয়েকটা কোশ্চেন আছে, জাস্ট অ্যান্সারটা যে পেশেন্টকে স্টেরয়েড দেওয়া হয় মাঝে মধ্যে। ঠিক আছে, আন্ডারলাইং ডিসঅর্ডার ট্রিট করা হয়, তার সাথে স্টেরয়েড প্লাস মাইনাস হচ্ছে রিটুক্সিম্যাবের কথা আছে। এবার একটু যাই। এটা একটু মানে আমি এরকম এই জিনিসটাকে সিলেক্ট করার কারণটা হচ্ছে এরকম, আমরা সবসময় কি করি যে আমার হচ্ছে সিনারিও দেওয়া থাকে, আমরা হচ্ছে ডায়াগনোসিস করি। এখানে হচ্ছে আপনার ডায়াগনোসিস দেওয়া আছে। আপনি চিন্তা করেন তো সিনারিও কোনটা হতে পারে এই অটোইমিউন হেমোলাইটিক অ্যানিমিয়ার সাথে? এটা একটু কঠিন হবে, তারপরে দেখি চিন্তা করে দেখেন কি হতে পারে। এখানে টোটাল ছয়টা অপশন আছে। ঠিক আছে। আচ্ছা, আমি একটু একটু করে বলার চেষ্টা করি। সেটা হচ্ছে 10 years old child with a history of neonatal jaundice develops pallor and jaundice after an upper respiratory tract infection. পেশেন্টের ইরাইথেমাটাস চিক আছে, পেশেন্টের স্প্লিনোমেগালি আছে। কি হতে পারে ডায়াগনোসিস এটা? মাথায় আসে কিছু? পেশেন্টের স্প্লিনোমেগালি আছে, পেশেন্টের একটা ইনফেকশন হিস্ট্রি আছে, আচ্ছা আমাকে বলতে পারবেন এই যে ইরাইথেমাটাস চিক, চিকে হচ্ছে একটা ইরাইথেমা আছে, একটা বাচ্চা। পারভোভাইরাস জি জি, বলুন বলুন। পলিসাইথেমিয়া রুব্রা ভেরা। পলিসাইথেমিয়া রুব্রাভেরা? পলিসাইথেমিয়া রুব্রাভেরাতে কি মানে এরকম ফিচার থাকে? পলিসাইথেমিয়া না, রুব্রাভেরাতে কিন্তু, না স্প্লেনোমেগালি থাকে। ঠিক আছে, হ্যাঁ, স্প্লিনোমেগালি যদি বলেন ওটা হচ্ছে মাইলোপলিফারেটিভ ডিসঅর্ডারের হিসাবে আসতেছে, যেমন মাইলোফাইব্রোসিসে আপনার স্প্লিনোমেগালি থাকে। বাকি যেগুলো আছে এসেনশিয়াল থ্রোম্বোসাইটেমিয়া, এগুলো সবগুলোর ভিতরেই থাকে। এইখানে যেটা এটা ইন্ডিকেট করছে, আমি দেখাচ্ছি, নিচে আমি রাখছি। এটা হচ্ছে হেরিডিটরি স্ফেরোসাইটোসিসটাকে ইন্ডিকেট করছে। ঠিক আছে, এই যে ইরাইথেমাটাস চিক যেটাকে বলতেছে না, এটা হচ্ছে আপনার পার্ভোভাইরাস B19 ইনফেকশন। এটা নিয়ে আমি নিচে পুরা ডিসকাশন রাখছি, যে মানে পুরো টপিকটাই আমরা পড়বো হেরিডিটরি স্ফেরোসাইটোসিস, জাস্ট এখানে একটু ক্লু দিয়ে যাচ্ছি আর কি। যে পেশেন্টের যদি একটা ইনফেকশনের হিস্ট্রি থাকে এবং সেটা যদি বাচ্চা হয় এবং যদি বলে দেয় যে গালে র্যাশ আছে, তার মানে এটা মোটামুটি শিওর এটা হচ্ছে পার্ভোভাইরাস B19 ইনফেকশন হয়েছে। এখন এই যে আমরা যখন হেরিডিটারি স্পেরোসাইটোসিস পড়বো, এই টপিকটার মধ্যে কিন্তু আপনার তিনটা ক্রাইসিসের কথা বলা আছে।
তার মধ্যে অ্যাপ্লাস্টিক ক্রাইসিসটার দিকে খেয়াল করবেন, ওখানে দেখবেন পার্ভোভাইরাস B19 ইনফেকশনের কথা বলা আছে, এবং ওইটাই হচ্ছে এইভাবে হচ্ছে ডায়াগনোসিস করছে ওরা, যেটা হচ্ছে হেরিডিটারি স্পেরোসাইটোসিস এর সাথে রিলেটেড। যেহেতু বাচ্চা পেশেন্ট, এটা আবার চিলড্রেনদের ক্ষেত্রে ম্যাক্সিমাম ক্ষেত্রে হয়, বা হেরিডিটারি স্পেরোসাইটোসিস এর ক্ষেত্রে ফ্যামিলি হিস্ট্রিটা পজিটিভ থাকে, তখন আমরা ডায়াগনোসিস করি এটা হচ্ছে হেরিডিটারি স্পেরোসাইটোসিস। আর আমরা যে টপিকে ছিলাম যে অটোইমিউন হেমোলাইটিক অ্যানিমিয়া, আমি জাস্ট এখন এটা নিয়ে ডিসকাস করতেছি, পরে ওগুলো নিয়ে ডিসকাস করব। যে 60 ইয়ার্স ওল্ড উইমেন প্রেজেন্ট উইথ কোল্ড পেরিফেরি, এখানে দেখেন পেশেন্টে কিন্তু পজিটিভ ডিরেক্ট অ্যান্টিগ্লোবিউলিন টেস্টটা আছে। ঠিক আছে, তার সাথে যদি কোনো পেশেন্টের নর্মোসাইটিক অ্যানিমিয়া থাকে, তখন আপনি চিন্তা করবেন এটা হচ্ছে অটোইমিউন হেমোলাইটিক অ্যানিমিয়া। এগুলো হচ্ছে আপনার SBA ক্লু। আপনার ইচ্ছা করলে এখান থেকে পরবর্তীতে হচ্ছে আপনার বইয়ে লিখে রাখতে পারেন। এটা জাস্ট মানে ইন জেনারেল আর কি, একদম স্পেসিফিক করে না। ওকে, এবার আমরা নিচের দিকে যাই। আমরা অন্য কোশ্চেন গুলো একটু দেখি। এই যে এখানে আরেকটা কোশ্চেন আমি রাখছি, যেটা কোল্ড বা পার্পেল পেরিফেরি আছে, পেশেন্টের এনিমিয়া আছে, ডিরেক্ট কুমস টেস্ট পজিটিভ আছে, ডায়াগনোসিস তো বুঝতেছেন যেটা অটোইমিউন হেমোলাইটিক অ্যানিমিয়া। এখন এই ছয়টার মধ্যে কোনটা হইতে পারে অ্যান্সার? কি মনে হয়? একটা পেশেন্টের কুমস টেস্ট পজিটিভ, দ্যাট মিনস পেশেন্টের হেমোলাইসিস হচ্ছে, পেশেন্টের এনিমিয়া আছে। এখানে আমরা অ্যাগ্লুটিনেশন দেখি না, যে কোল্ড অ্যাগ্লুটিনিন ডিজিজ, একটু আগে তো আমরা পড়ে আসলাম, ওই যে ফ্লো চার্টটার মধ্যে ছিল। ঠিক আছে, এটা অ্যান্সার হচ্ছে কোল্ড অ্যাগ্লুটিনিন ডিজিজ। আর এটাকে আমরা আরেকটু বলি, পারক্সিসমাল নকটার্নাল হিমোগ্লোবিন ইউরিয়া নিয়ে। এবারের পরীক্ষায় কিন্তু পারক্সিসমাল নকটার্নাল হিমোগ্লোবিন ইউরিয়া নিয়ে কোশ্চেন আসছিল। ঠিক আছে, এবারের একটা SBA ছিল এরকম। তো দেখেন, PNS-টাকে আমি শর্টে মনে রাখার জন্য একটা ছোট্ট সূত্রের মতো জাস্ট বলতেছি আর কি, যে পেশেন্টের হচ্ছে বোন ম্যারো ফেইলিওর থাকে, ঠিক আছে, ইন্ট্রাভাস্কুলার হেমোলাইসিস থাকে, থ্রোম্বোসিস থাকে। এটা জাস্ট তিনটা কিওয়ার্ড। এই তিনটা কিওয়ার্ড আপনার তিনটা ডায়াগনোসিস কে ইন্ডিকেট করে। ম্যাক্সিমাম কোশ্চেন আসে PNH এর ক্ষেত্রে, যে একটা পেশেন্ট আসছে আপনার কাছে, সেই পেশেন্টের হচ্ছে এই যে দেখেন আর্লি মর্নিং হেমাচুরিয়া আছে, দ্যাট মিনস সকালবেলা তার হচ্ছে যে ইউরিনটা পাস হয় সেটা হচ্ছে রেড কালার থাকে। হুম। তো এরকম একটা হিস্ট্রির সাথে যদি কোনো পেশেন্টের থ্রম্বোসিস, যেমন এবারের পরীক্ষায় স্যাররা হচ্ছে DVT-র কথা বলে দিছিল, যে ওই পেশেন্টের DVT ছিল, সেই পেশেন্টের হচ্ছে এরকম সকালবেলা আপনার হচ্ছে হয়, কি বলে এটাকে, যে হেমাচুরিয়া থাকে, ডায়াগনোসিস কি করবা? তাহলে ডায়াগনোসিস একদম মানে জাস্ট আর কোনো কিছু চিন্তা করারই দরকার নেই, এটা ডায়াগনোসিস হচ্ছে আপনার একদম পারক্সিসমাল নকটার্নাল হিমোগ্লোবিন ইউরিয়া। এবার আমরা আসি এই টপিকটা একটু দেখে নিই, এই যে PNH যেটা আছে, এটাতে কি হচ্ছে আপনার, যে এটা একটা রেয়ার ডিসঅর্ডার। এটাতে আপনার হচ্ছে GP1 যে অ্যান্টিবডিটা থাকে, সেটা হচ্ছে আপনার ডেফিসিয়েন্সি থাকে, যে প্রোটিনটা থাকে সেটার একটা ডেফিসিয়েন্সি থাকে। আমি যেটা ফিচার বললাম, আপনার বোন ম্যারো ফেইলিওরটা মনে রাখার কথা এই কারণে বললাম, যে বোন ম্যারো ফেইলিওর হওয়ার কারণে পেশেন্টের দুইটা ফিচার হয়। একটা হচ্ছে আপনার প্যানসাইটোপেনিয়া হয়, এটাও আপনার পরীক্ষায় আসে, যে PNH এর পেশেন্টের ক্ষেত্রে আমরা PVF ফাইন্ডিং এ কি পাবো। যদি বোন ম্যারো ফেইলিওর থাকে সেই পেশেন্টের ক্ষেত্রে কিন্তু আমরা প্যানসাইটোপেনিয়া পাবো। আর যদি আপনার হচ্ছে প্যানসাইটোপেনিয়া থাকে, সেটা আবার কি আমার অ্যাপ্লাস্টিক অ্যানিমিয়ার সাথে অ্যাসোসিয়েটেড না? ঠিক কিনা? আমরা অ্যাপ্লাস্টিক অ্যানিমিয়াতেও কিন্তু আমরা কি জানি, পেশেন্টের বোন মেরোটা অ্যাপ্লাসিয়া বা হাইপোপ্লাসিয়া হয়ে যায়, যার কারণে ওর যে রেড ব্লাড সেলগুলো আসতেছে সেগুলোরও ডেফিসিয়েন্সি থাকে, WBC-রও ডেফিসিয়েন্সি থাকে, প্লাটিলেটেরও ডেফিসিয়েন্সি থাকে। তাহলে কি হয়, আপনার অ্যাপ্লাস্টিক অ্যানিমিয়াতে আপনার ওই অ্যাজ লাইক প্যানসাইটোপেনিয়ার ফিচার পাই না আমরা। তো সেই হিসাবে এখানে কিন্তু অ্যাপ্লাস্টিক অ্যানিমিয়ার সাথে অ্যাসোসিয়েশন আছে। এই যে দেখেন নিচের ক্লু গুলার কথা বলতেছিলাম, এই যে 4 নাম্বার লাইনে আপনার বলা আছে, যেটা ইন্ট্রাভাস্কুলার হেমোলাইসিসটাকে ইন্ডিকেট করে, সেটার একটা এক্সাম্পল হিসেবে চিন্তা করলাম, যেটা PNH। পেশেন্টের এনিমিয়া থাকে, আচ্ছা ভালো কথা। তারপরে আসছি, যে পেশেন্টের যে হিমোগ্লোবিন ইউরিয়া মোস্ট নোটিসেবল ইন দ্য আর্লি মর্নিং ইউরিন হুইচ হ্যাজ এ ক্যারেক্টারিস্টিক রেড ব্রাউন কালার। এই যে দেখেন ইনক্রিজ রিস্ক অফ ভেনাস এন্ড আর্টেরিয়াল থ্রোম্বোসিস। দেখেন স্যাররা এখান থেকে এই ক্লুটাকে নিয়ে কিন্তু পরবর্তীতে বলছে DVT-র একটা হিস্ট্রি ছিল পেশেন্টের। এই যে হাইপোপ্লাস্টিক বোন ম্যারো ফেইলিওর, পেশেন্টের অ্যাপ্লাস্টিক এনিমিয়া থাকে, মাইলোডিসপ্লাস্টিক সিনড্রোম থাকে। এই ক্ষেত্রে আপনারা যেটা মনে রাখবেন স্পেসিফিক্যালি, সেটা হচ্ছে এই যে থ্রোম্বোসিসের কথা, অ্যাপ্লাস্টিক এনিমিয়ার কথা, পেশেন্টের কোনটা প্রোটিনটা ডেফিসিয়েন্সি থাকে, সেটা হচ্ছে GP1 যে আপনার প্রোটিনটা থাকে সেটা ডেফিসিয়েন্সি থাকে। পেশেন্টের হচ্ছে আপনার এই যে প্যানসাইটোপেনিয়া লাইক ফিচার হয়। এই পেশেন্টের ইনভেস্টিগেশন অফ চয়েস কি হবে এই PNH এর ক্ষেত্রে? সাইটোমেট্রি। হ্যাঁ, ফ্লো সাইটোমেট্রি। আচ্ছা, আপনারা বলতে পারবেন যে ফ্লো সাইটোমেট্রি আর কোন কোন ডিজিজে আমরা দেখি? CLL আর হচ্ছে CLL, হেরিডিটারি স্পিরোসাইটোসিস। গ্রেট। হেরিডিটারি স্পেরোসাইটোসিস, CLL, আর একটা হচ্ছে PNH। এটা একদম মাথার ভিতর সেট করে ফেলেন, এটা অনেক ইম্পর্টেন্ট একটা কোশ্চেন।
পরীক্ষার সময় যে কোনো সময় চলে আসতে পারে যে আপনার, ওরা হয়তো বা ম্যাক্সিমাম ক্ষেত্রে বলে দিবে যে হেরিডিটারি স্পেরোসাইটোসিস সিনারিও দিচ্ছে, এখন কনফার্ম করবা কিভাবে? ফ্লো সাইটোমেট্রি। একটা পেশেন্টের ক্রনিক লিম্ফোসাইট লিউকেমিয়া আছে, সেটা কনফার্ম করবা কিভাবে? ফ্লো সাইটোমেট্রি। ওকে। এরপরে আসি হচ্ছে ম্যানেজমেন্টের ক্ষেত্রে। ম্যানেজমেন্টের ক্ষেত্রে এই ক্ষেত্রে আমার হচ্ছে গিয়া সাপোর্টিভ উইথ ট্রান্সফিউশন এন্ড ফলেট সাপ্লিমেন্টেশন দেওয়া হয়, এবং প্রোফাইলেক্সিস দেওয়া লাগে পেশেন্টকে, অথবা ট্রিটমেন্ট অফ থ্রোম্বোসিস থাকে। এখানে আমাদের আরো একটা জিনিস আছে ইম্পর্টেন্ট মনে রাখার, সেটা হচ্ছে এই পেশেন্টের ক্ষেত্রে C5 এই যে অ্যান্টিবডি দেওয়া হয় সেটা হচ্ছে ইকুলিজুম্যাব। ওকে। আর উপরে একটা জিনিস যেখানে এটা দাগানো নাই, সেটা হচ্ছে যে আপনার উপর থেকে 6 নাম্বার 7 নাম্বার লাইনে আছে এই যে CD55 আর CD59, এই দুইটা কমপ্লিমেন্টের কথা অনেক সময় মেকানিজম হিসাবে অথবা দেখা গেছে SBA হিসেবে জানতে চায় পরীক্ষায়। এই কোশ্চেনটা বা এই টপিকটা কিন্তু আপনার ইমিউনোলজিতেও আছে। ওই ইমিউনোলজি থেকেও আসতে পারে, স্যাররা ওইভাবে জিজ্ঞেস করতে পারে, অথবা এখান থেকেও জিজ্ঞেস করতে পারে। ঠিক আছে, তো আমাদের PNH মোটামুটি আমরা পড়লাম। এবার আমরা আসি, যেটা অ্যান্সার ছিল এটা। CLL এর সাথে আমরা ওয়ার্ম অটোইমিউন হেমোলাইটিক অ্যানিমিয়া থাকে, এটা আমরা ওই যে ফ্লো চার্টে যেটা দেখছিলাম সেটার সাথে হচ্ছে রিলেট করে আমরা চিন্তা করলাম। এতক্ষণ ধরে আমরা থিওরি পড়ছি, এখন এই যে আস্তে আস্তে আমরা কোশ্চেন সলভের দিকে যাচ্ছি। দেখেন এই কোশ্চেনটা, দেখেন কি হইতে পারে। উপরে একটু আগে ক্লু দিছি যে একটা CLL এর পেশেন্টের দেখেন তো, পেশেন্টের হিমোগ্লোবিন কম, পেশেন্টের LDH লেভেল দেখেন অনেক বেশি 450, পেশেন্টের হ্যাপ্টোগ্লোবিন লেভেল হচ্ছে কমে গেছে, পেশেন্টের ডিরেক্ট অ্যান্টিগ্লোবুলিন টেস্ট পজিটিভ। কি হতে পারে ডায়াগনোসিস? অটোইমিউন হেমোলাইটিক অ্যানিমিয়া। অটোইমিউন হেমোলাইটিক অ্যানিমিয়া। তাহলে CLL এর সাথে অ্যাসোসিয়েটেড কি আছে? আপনার হচ্ছে অটোইমিউন হেমোলাইটিক অ্যানিমিয়া আছে। ওকে, এইটাই অ্যান্সার। CLL ইজ অ্যাসোসিয়েটেড উইথ। এটা আরো একটু ঘুরে আসতে পারে যে কোন কোন অটোইমিউন হেমোলাইটিক, ওয়ার্ম না কোল্ড? তো আমরা তো জানি সেটা হচ্ছে ওয়ার্ম অটোইমিউন হেমোলাইটিক অ্যানিমিয়া, ঠিক কি না? ওকে। এরপরে আসি আরেকটা কোশ্চেন, যে এটার ক্ষেত্রে এই যে এটা ওই কোশ্চেনটাই, একটা পেশেন্টের CLL আছে, এই পেশেন্টের আপনার এই যে LDH হ্যাপ্টোগ্লোবিন ডিক্রিজ, ইনডিরেক্ট বিলিরুবিন লেভেলটা এলিভেটেড আছে পেশেন্টের। এখানে একটু দেখেন কোশ্চেনটার ভিতরে প্রেজেন্স অফ স্পেরোসাইট স্যাররা অ্যাড করছে, ঠিক আছে, কিন্তু পুরা কোশ্চেনটা কিন্তু সাজানো কিভাবে? অটোইমিউন হেমোলাইটিক অ্যানিমিয়ার সাথে অ্যাসোসিয়েট করে। তো এই ক্ষেত্রে আপনারা কি কি চিন্তা করবেন, অ্যান্সার এটা কি হবে? সিএলএল থাকলে তো ইয়া হবে ওই যে ওয়ার্ম অটোইমিউন। ওয়ার্ম অটোইমিউন হেমোলাইটিক অ্যানিমিয়া, এইটাই হচ্ছে ক্লু, এইটাই হচ্ছে পরীক্ষার হলে অনেক সময় স্পেরোসাইট দেখে মনে হবে যে এটা মনে হয় হেরিডিটারি স্পেরোসাইটোসিস, কিন্তু এটা কিন্তু তা না। আপনি যেটা জানেন পরীক্ষার হলে এবারের অনেকগুলা কোশ্চেন এরকম ছিল দুইটাই অ্যান্সার হয়। ঠিক আছে, যে একটা কোশ্চেন আমি বলি যারা এবার পরীক্ষা দিছে, যে একটা কোশ্চেন ছিল এরকম, একটা পেশেন্টের প্যানক্রিয়াটাইটিস হয়েছে, তো এখানে ড্রাগ কজ কোনটা, মানে কোন ড্রাগ কজের কারণে পেশেন্টের প্যানক্রিয়াটাইটিস হয়েছে। তো ওই কোশ্চেনটার অ্যান্সারে দুইটাই ছিল, একটা হচ্ছে DPP-4 ইনহিবিটর এই অপশনটাও ছিল, GLP-1 অ্যানালগ এই অপশনটাও ছিল, দুইটাই কিন্তু প্যানক্রিয়াটাইটিস করে। তো এখন পরীক্ষার হলে আমি বসে চিন্তা করতেছি ডেভিডসন এরকম ছিল, এবং একটু লাইন বলা ছিল যে DPP-4 ইনহিবিটর ইজ স্ট্রং, মানে বেশি ইফেক্টিভ ইন কেস অফ GLP-1 অ্যানালগ। তো DPP-4 বেশি ইউজ হয় এইটাই দেন আমি জিএলপি। বলতেছি, জিএলপির থেকে DPP-4 ইনহিবিটরটাই বেশি ইউজ, এবং ডেভিডসনও তা আছে, সো ওইটার অ্যান্সার কি হবে? DPP-4 ইনহিবিটর। কিন্তু এখানে যেটা প্যাচ লাগাইছে সবাই সেটা হচ্ছে মেবি MRCP তে আপনার GLP-1 অ্যানালগের কথা বলা আছে যেটা বেশি ইফেক্টিভ। তো আপনি আপনার বইকে অলওয়েজ সবার আগে রাখবেন, ঠিক আছে, যেই পরীক্ষা দিচ্ছেন সেই পরীক্ষা অনুযায়ী প্রিপারেশন। আমি যখন FCPS দিচ্ছি তখন আমার মেইন বই হচ্ছে ডেভিডসন, ডেভিডসনে যা আছে তাই আমি চিন্তা করব। আমি পাস মেডিসিন থেকে বেসিক বুঝবো, পাস মেডিসিন বা পাস টেস্ট থেকে আমি কোশ্চেন বুঝবো, আমার বইয়ের যে ইনফরমেশন গুলা সেগুলাকে ওনারা কিভাবে ইউটিলাইজ করছে সেই অনুযায়ী কোশ্চেন বুঝবো, কিন্তু অ্যান্সার অলওয়েজ কি চিন্তা করব? আমার বইয়ে যেটা আছে। ক্লিয়ার? এবার আসি, এটা তো ওয়ার্ম অটোইমিউন হেমোলাইটিক অ্যানিমিয়া, এই কারণে এটা আমি রাখছি। এবং দেখেন এই যে হেরিডিটারি স্পেরোসাইটোসিস, এটার অ্যান্সারটা কেন ইনকারেক্ট ওরা বলতেছে, যে স্পেরোসাইটোসিস জেনেটিক কন্ডিশন, পেশেন্ট নর্মালি যে দেখেন চাইল্ডহুড অথবা আর্লি অ্যাডাল্টহুডে হয়, কখনো 70 বছর বয়সে হবে না। জি জি। এই প্রশ্নের মধ্যে স্ফেরোসাইট ইনফরমেশনটা কেন দিল? ওই যে ব্লাড ফিল্মে স্ফেরোসাইট পাওয়া গেছে, এটা কেন বললো তাহলে আলাদা করে? আলাদা করে বলার কারণটা হচ্ছে এখানে ওই যে আপনাকে একটু কনফিউজ করার জন্য। কিছু কিছু ইনফরমেশন তো ওরা এমআরসিপির যখন আপনি পরীক্ষার প্রিপারেশন নিবেন ওখানে অনেক ধরনের দেখবেন ইনফরমেশন দেওয়া আছে, কিন্তু আপনাকে পুরো সিনারিও পুরাটা পড়ে বুঝতে হবে যে আমার এখানে কোন জিনিসটাকে অ্যাকচুয়ালি ইন্ডিকেট করতেছে। ক্লিয়ার?
আপনি কি হেরিডিটারি স্পেরোসাইটোসিসে কখনো শুনছেন যে সিএলএল এর সাথে অ্যাসোসিয়েশন আছে? নাইলে তার আবার উপরের এই কথাটাও দিত না যে পেশেন্টের হিস্ট্রি অফ ক্রনিক হেমোলাইটিক অ্যানিমিয়া আছে, সেই পেশেন্ট হেমাটোলজি ক্লিনিকে এখন প্রেজেন্ট করছে, এবং পুরা ফিচার আমার যাচ্ছে হেমোলাইসিসের সাথে। এবং দেখেন কুমস টেস্টে কিন্তু পেশেন্টের আইজিজি পজিটিভ। আইজিজিও কিন্তু আপনার ওয়ার্ম অটোইমিউন হেমোলাইটিক অ্যানিমিয়াকে ইন্ডিকেট করে। ঠিক আছে, আমি যখন এসবি এর প্রথম একটা ক্লাস যখন মানে সেশন নিয়েছিলাম, ওখানে কিন্তু আমি বলছিলাম যে আপনি পরীক্ষার হলে মাঝে মাঝে দেখবেন আপনার এসবি এর মধ্যে দুইটা মানে পুরাটা সিনারিওর মধ্যে দেখবেন আপনার একটা অপশনের ফেভারে 2টা পয়েন্ট যাচ্ছে, আরেকটা অপশনের ফেভারে 3টা পয়েন্ট যাচ্ছে। তখন আপনি কি করবেন? যেমন দেখেন এই কোশ্চেনটার ক্ষেত্রে কিন্তু আপনার প্যাস লাগবে। তখন আপনাকে 3টা যেটা ফেভারেবল পয়েন্ট আসতেছে সেটাকে আপনি অলওয়েজ অ্যান্সার ধরবেন। এটা হচ্ছে পরীক্ষার হলে বসে চিন্তা করার ব্যাপার। এবারে পরীক্ষা এরকম দুইটা তিনটা কোশ্চেন ছিল এরকম, যে আপনার বললাম না যে 2-3টা অপশনের মধ্যে সবকিছুই হয়, কিন্তু সবকিছু হইলেও আমাকে স্পেসিফিক ভাবে বুঝতে হবে যে এখানে কোনটাকে এমফাসাইজ করতে চাচ্ছে আমার যে মানে এক্সামিনার। ঠিক আছে, ক্লিয়ার? ওকে, ক্লিয়ার। ওকে, এবার হচ্ছে আমরা নিচের দিকে যাই। এবার আসি এটাও সেম সিএলএল এর পেশেন্টের আপনার হচ্ছে মোস্ট লাইকলি কজ অফ আর এনিমিয়া, সেটা হচ্ছে অটোইমিউন হেমোলাইটিক এনিমিয়া। এটা রাখার একটু রিজন আছে, এই যে দেখেন উপরে আরেকটা বক্স আছে না যে সিএলএল ইজ কজড বাই এ মনোক্লোনাল proliferation অফ দ্য বি সেল লিম্ফোসাইট। আপনি যখন সিএলএল টপিকটাতে পড়বেন ওইটার প্রথম লাইনটাতে দেখবেন এই কথাটা লেখা আছে, এবং এই ইনফরমেশনটা দিয়ে পাস মেডিসিন এর আগে একটা কোশ্চেন ছিল। নতুন পাস মেডিসিনে মেবি নাই, পুরানো পাস মেডিসিনে আছে। ঠিক আছে, সো এই কারণে এই বক্সটাকে দেখানোর জন্য জাস্ট মনোক্লোনাল পলিফারেশন অফ দ্য বি সেল লিম্ফোসাইট এই কথাটাই শুধু দিয়ে দিল, সিএলএল এর কথা বললো না। ঠিক আছে, কোশ্চেনের মধ্যে তখনও কিন্তু আপনাকে চিন্তা করতে হবে এটা হচ্ছে সিএলএল। এরপরে আরেকটু নিচে যাই। আহ এটা লাগবে না, এটাতে আসি। এটা কি মনে হয়, এটা কি হবে? এরোটিক ভালভ রিপ্লেসমেন্ট, তাহলে হচ্ছে মাইক্রোএনজিওপ্যাথিক হেমোলাইটিক অ্যানিমিয়া। উম, হুম, কিন্তু এখানে অপশনে তিনটা, এই যে 5টা অপশন যে আছে এটার মধ্যে কোনটাকে চিন্তা করতেছেন? সি নাম্বার। সি নাম্বার, হেমোলাইসিস ডিউ টু মেকানিক্যাল প্রস্থেটিক ভালভ। ওই যে একটু আগে যে আমরা পড়লাম যে ফ্লো চার্টটা মনে আছে, ফ্লো চার্টের ভিতরে ডিআইসি হাস টিটিপি ছিল, তার সাথে আপনার মেকানিক্যাল কজটা ছিল। সেই মেকানিক্যাল কজটা দেখেন একটা পেশেন্ট আসছে আপনার কাছে, সেই পেশেন্টের অ্যাওর্টিক ভালভ রিপ্লেসমেন্ট হয়েছে। বাকি সব ফিচার দেখেন, এই যে পেশেন্টের আপনার হেপ্টোগ্লোবিন ডিক্রিজ করছে, এলডিএইচ লেভেল বাড়ছে, হিমোগ্লোবিন লেভেলটা কমে গেছে। তাহলে এটা ডায়াগনোসিস কি দাঁড়াচ্ছে? হেমোলাইটিক অ্যানিমিয়া। এখানে ওরা জানতে চাচ্ছে কজটা কি। দেখেন ওরা কিন্তু ডায়াগনোসিস দিয়ে রাখছে অটোইমিউন হেমোলাইটিক অ্যানিমিয়া। ঠিক আছে, এখানে কিন্তু আমার ডায়াগনোসিস চাইনি, আমার চাইছে কজ, হেমোলাইসিস ডিউ টু মেকানিক্যাল প্রস্থেটিক ভালভ। ক্লিয়ার? এই যে হেমোলাইসিস ডিউ টু মেকানিক্যাল প্রস্থেটিক ভালভ, দেখেন 12% মানুষজনের এই কোশ্চেনটার অ্যান্সার ভুল হয়েছে, 84% মানুষ এটার অ্যান্সারটা সঠিক দিছে। এরপরে আসি আমরা পরের এসবিএ তে। এই যে 25 ইয়ার্স ওল্ড উইমেন। আচ্ছা, এটাও একটু দেখেন, এটাতে কি হবে, ডায়াগনোসিস কি মনে হয়? এটার ফার্স্টে আমাকে বলবেন ডায়াগনোসিস কি, ঠিক আছে, তারপরে হচ্ছে কজ অফ আর এনিমিয়া। সোর থ্রোট নিয়ে আসছে, ফ্যাটিগ আছে, ফিভার আছে, পেশেন্টের সার্ভাইকাল লিম্ফাডেনোপ্যাথি আছে, অ্যান্টেরিয়র পোস্টেরিয়র ট্রায়াঙ্গেল। কি মনে হচ্ছে? পেশেন্টের প্লুরাইটিক ম্যাকিউলো প্যাপুলার র্যাশ আছে। আমি আরো আরো সহজ করতেছি যারা একটু নতুন ডেভিশন পড়তেছে তাদের জন্য, যে এটা ইনফেকশাস টপিকে আছে। একটা পেশেন্ট সোর থ্রোট নিয়ে আসছে, পেশেন্টের অনেক বেশি ইপিস্টেন গলা। বার ভাইরাসের ইয়া বলছে, তার মানে এটা হলো ওই যে কোল্ড অ্যান্টি জি কোল্ড জি জি, কোল্ড অটো অ্যান্টিবডি বোঝাচ্ছে। কোল্ড অটো অ্যান্টিবডি বোঝাচ্ছে, তার মানে এটার অ্যান্সার হচ্ছে অটোইমিউন হেমোলাইটিক অ্যানিমিয়া ডিউ টু কোল্ড অ্যাগ্লুটিনিন, আইজিএম মিডিয়েটেড। দেখেন এই কোশ্চেনটাও কিন্তু আমাদের খুব সহজ, খুব সুন্দরভাবে দেওয়া। ডায়াগনোসিসটা আমরা তাহলে বুঝতে পারছি। এই যে দেখেন অটোইমিউন ইনফেকশাস মনোনিউক্লিওসিস, সেখান থেকে পেশেন্টের হেমোলাইটিক অ্যানিমিয়া হয়েছে, এবং সেটা কোল্ড অ্যাগ্লুটিনিনের কারণে হয়েছে। এবং কোল্ড অ্যাগ্লুটিনিন না দিয়ে কিন্তু আমার এটাও দিতে পারে, ওয়ার্ম অটো মানে অটো অ্যাগ্লুটিনিন যদি হয় সেক্ষেত্রে আমার আইজিজি হবে, আর যদি কোল্ড হয় ঠিক আছে তখন হচ্ছে আইজিএম হবে। ওকে, এরপরে এই যে পেশেন্টের ক্লিনিক্যাল সিনড্রোম ক্যারেক্টারাইজড বাই দ্য ফ্যারেঞ্জাইটিস, লিম্ফ্যাডেনোপ্যাথি, ফিভার আসছে। এটা হচ্ছে আপনার ইমস্টিন বার ভাইরাস দিয়ে ইনফেকশন, এটা ইনফেকশিয়াস টপিক থেকে নেওয়া। ফিভার থাকে, হেডেক থাকে, ম্যালাইস থাকে। ওকে, এবার আসি আমাদের পরের টপিক। এতক্ষণ ধরে আমরা তাহলে হচ্ছে অটোইমিউন হেমোলাইটিক অ্যানিমিয়া নিয়ে হচ্ছে ডিসকাস করলাম।
আর কি মনে হয় এখান থেকে মোটামুটি কিন্তু আমি সবগুলা কোশ্চেনই মানে টাচ করছি। এরপরের এই যে টপিক দুইটা, এই দুইটা টপিকের আমি মোটামুটি সব যতগুলা কোশ্চেন আছে সবগুলা নিয়ে হচ্ছে ডিসকাস করব। আর কিছু মানে কোনো কিছু মনে হয় যে অটোইমিউন হেমোলাইটিক অ্যানিমিয়ার মধ্যে আর কোনো সমস্যা আছে? কেউ একটু রেসপন্স করবেন? আচ্ছা, নিচের টপিকে যাচ্ছি, ঠিক আছে। G6PD ডেফিসিয়েন্সি অ্যান্ড হচ্ছে হেরিডিটারি স্পেরোসাইটোসিস। এবার আসি হচ্ছে আমাদের এই যে টপিক যেটা G6PD ডেফিসিয়েন্সি। এই G6PD ডেফিসিয়েন্সি থেকে আপনাদের পরীক্ষায় কোশ্চেন আসে যেটা, সেটা হচ্ছে এটা কোন ধরনের জেনেটিক ডিসঅর্ডার। এটা একটা মানে খুবই খুবই মানে হট কোশ্চেন বলা চলে, এমআরসিবি তো প্রচুর কোশ্চেন আছে এটা নিয়ে। এটা হচ্ছে এক্স লিঙ্ক রিসেসিভ ডিসঅর্ডার, ঠিক আছে, এটা একটা কোশ্চেন আছে। তারপরে হচ্ছে কি G6PD ডেফিসিয়েন্সিতে আপনার কোন পাথওয়েটাতে সমস্যা হয়, সেটা হচ্ছে আপনার এইচএমপি শান্ট পাথওয়ে যেটা থাকে সেটাতে হচ্ছে সমস্যা হয়। এই G6PD ডেফিসিয়েন্সির যেটা আমাদের সবচেয়ে ইম্পর্টেন্ট সেটা হচ্ছে এই যে এটা নিচে যে একটা বক্স আছে, ড্রাগ কজের যে বক্সটা, এই বক্সটা হচ্ছে অনেক ইম্পর্টেন্ট। এখন এইটা আপনাকে কিছু কোশ্চেন আমি একদম পেইড কোশ্চেন যেগুলো সেগুলো মুখে মুখে বলে দিচ্ছি, প্লাস আমরা একটু পরে আবার সলভ করব। একটা পেশেন্ট আপনার কাছে আসছে, পেশেন্ট হচ্ছে গিয়া এন্টি ম্যালেরিয়াল প্রোফাইলেক্সিস নিছে, এখন পেশেন্টের হচ্ছে হেমোলাইসিস হচ্ছে। তাহলে সেটা অনেক সময় এটা ডায়াগনোসিস জানতে চায় যে ডায়াগনোসিস কি, তাহলে এটা হচ্ছে G6PD ডেফিসিয়েন্সি। অথবা আপনার কাছে হচ্ছে জানতে চায় যে আচ্ছা কোন ড্রাগের কারণে হচ্ছে, তখন দেখবেন প্রাইমাকুইনের কথা আছে, অথবা ক্লোরোকুইনের কথা আছে, কুইনাইনের কথা থাকতে পারে। তো এই হচ্ছে এন্টি ম্যালেরিয়াল রিলেটেড। আপনার কাছে একটা পেশেন্ট আসছে, ইউটিআই হয়েছে সেই পেশেন্টের, ইউটিআই এর জন্য আপনি পেশেন্টকে ড্রাগ দিছেন, সেই ড্রাগ দেওয়ার পর থেকে পেশেন্টের এরকম হেমোলাইসিস লাইক ফিচার, যেগুলো আমি বলতেছিলাম, হিমোগ্লোবিন কাউন্টটা কমে যাচ্ছে, এলডিএইচ লেভেলটা বেড়ে যাচ্ছে, তখন আপনি কি চিন্তা করবেন? এটা কিন্তু আপনার তখন হচ্ছে অনেক সময় ডায়াগনোসিস জানতে চায়, যেটা বললাম G6PD ডেফিসিয়েন্সি। আরেকটা হচ্ছে যেটা জানতে চাইতে পারে যে এখানে ড্রাগ কজ কোনটা, তখন আপনি চিন্তা করবেন নাইট্রোফুরান্টয়েন, যদি অপশনে থাকে নাইট্রোফুরান্টয়েন। অনেক সময় দেখা গেছে নাইট্রোফুরান্টয়েন দেয় না, তখন আপনি সিপ্রোফ্লক্সাসিন চিন্তা করবেন। সো ওই হিসাবে হয়। এরপরে আসি ড্যাপসনের কথা, যেটা বলতেছিলাম ওই দিন যে মানে যত যে সেশনটা ছিল, যে ড্যাপসন রিলেটেড আমাদের কোশ্চেন দুইটাই হয়। একটা হচ্ছে ড্যাপসন G6PD ডেফিসিয়েন্সি করে, যদি পরীক্ষা হলে দেখেন যে অপশনের মধ্যে G6PD ডেফিসিয়েন্সি আছে, এবং ড্যাপসন কোন মানে ডিজিজের ট্রিটমেন্ট হিসেবে আমরা দেই। একটা হচ্ছে আমার পেশেন্টের যদি লেপ্রোসি থাকে, সেই পেশেন্টকে আমরা হচ্ছে ড্যাপসন দেই, অথবা পেশেন্টের ডার্মাটাইটিস হারপিটি ফর্মিস আছে, সেই পেশেন্টকে আমরা হচ্ছে ড্যাপসন দিচ্ছি। ড্যাপসন দেওয়ার পরে পেশেন্টের হিমোগ্লোবিন কাউন্ট কমা শুরু করছে। যদি অপশনে থাকে হেমোলাইটিক অ্যানিমিয়া, তখন আপনি দাগাবেন সেটা হচ্ছে অটোইমিউন হেমোলাইটিক অ্যানিমিয়া। যদি দেখেন যে না, G6PD ডেফিসিয়েন্সির কথা আছে, উল্লেখ আছে, তখন কিন্তু অ্যান্সার হেমোলাইটিক অ্যানিমিয়া না, তখন কিন্তু আপনার G6PD ডেফিসিয়েন্সির কথা চিন্তা করতে হবে। ক্লিয়ার? তারপরে হচ্ছে আপনার এই এই কয়েকটা যেটা আমি বললাম, এগুলা দিয়ে ম্যাক্সিমাম কোশ্চেন। এছাড়া স্যাররা হয়তো বা কোশ্চেন বানাতে পারে যে একটা পেশেন্ট চেস্ট পেইন পাইছে, চেস্ট পেইন আছে, সেই চেস্ট পেইনের জন্য পেশেন্ট হচ্ছে এখন অ্যাসপিরিন পাচ্ছে। তো অ্যাসপিরিন পাওয়ার পরে পেশেন্টের যদি এরকম এই যে যেটা বললাম হিমোগ্লোবিন কাউন্ট কমতেছে, তখন আপনি কি চিন্তা করবেন? পেশেন্টের G6PD ডেফিসিয়েন্সি হয়েছে। ওকে। আর এবার আসি আমরা হচ্ছে ল্যাবরেটরি ফিচারের মধ্যে, স্পেশালি যে ব্লাড ফিল্মের কথা। ব্লাড ফিল্মের ভিতরে দেখেন এখানে যে সেলগুলো আছে, আপনি শুধু সেলগুলোর নাম পড়বেন, স্পেশালি বাইট সেল, ব্লিস্টার সেল, তারপরে হচ্ছে আপনার ইরেগুলার শেপড স্মল সেল, পলিক্রোমাশিয়া। পলিক্রোমাশিয়ার সাথে দেখেন লেখা আছে যে রিফ্লেক্টিং দ্য রেটিকুলোসাইটোসিস। তাহলে পলিক্রোমাশিয়া দিয়ে অনেক সময় বলে দিতে পারে যে একটা পেশেন্টের আপনার G6PD আছে, সেই পেশেন্টের আপনার পিভিএফ এর মধ্যে পলিক্রোমাশিয়া পাইছেন আপনি। এখন এটা কি ইন্ডিকেট করতেছে? এটা হচ্ছে আপনার যে রেটিকুলোসাইটোসিসটা হচ্ছে, ওই যে ডেফিসিয়েন্সি হওয়ার কারণে মানে হিমোগ্লোবিনটা ভেঙে যেয়ে যে রেটিকুলোসাইট কাউন্টটা যে আপনার বাড়ায় দিচ্ছে কম্পেনসেটরি হিসেবে, তখন ওইটা হচ্ছে পলিক্রোমাশিয়া দিয়ে আমরা বুঝতেছি। তারপরে কি আসতে পারে? এই যে হিঞ্জ বডি, এটা তো আমরা জানি খুব সুন্দর হিঞ্জ বডি। এখন দেখলেন যে পরীক্ষার হলে অপশনে হিঞ্জ বডি নেই, আপনি ডায়াগনোসিস করছেন ঠিক আছে সিনারিও দেখে যে G6PD, এইখানে আপনার দিয়ে দিতে পারে ডি ন্যাচার্ড হিমোগ্লোবিনের কথা। তখন আপনাকে মনে রাখতে হবে হিঞ্জ বডি, শুধু হিঞ্জ বডি মনে রাখলে হবে না, ডেভিডসনের সাইড দিয়ে আমরা হয়তো লিখে রাখবো যে হিঞ্জ বডি মিনস বা ইজ বডি ইকুয়াল টু ডি ন্যাচার্ড হিমোগ্লোবিনটাকে বোঝাচ্ছে। তো এটা আমার অপশনে দিয়ে দিতে পারে। এবং এখানে জানতে চাইতে পারে অনেক সময় যে এখানে কি ধরনের স্টেইন ইউজ করা হয়। এটা হচ্ছে সুপ্রা ভাইটাল স্টেইন আমরা ইউজ করি, সাচেস মিথাইল ভায়োলেট ইউজ করা হয়। এই বক্স থেকে শুধু ড্রাগ কোজ পড়বেন খুব ভালো করে। তার পাশাপাশি হচ্ছে আপনার যে ব্লাড ফিল্মের কথা বললাম,
এই ব্লাড ফিল্মের মধ্যে সেলগুলোর নাম মনে রাখবেন। তারপরে যেটা বললাম পলিক্রোমাসিয়ার কথা মনে রাখবেন, আর হচ্ছে হিঞ্জ বডি কি ইন্ডিকেট করতেছে বা কোন স্টেইন ব্যবহার করতেছে। তাহলে মোটামুটি আমার G6PD পড়া শেষ। তাহলে দেখেন G6PD সামারির ভিতরে যদি বলি, এই বক্স তো আসলোই, তার সাথে এটা কোন ধরনের ডিসঅর্ডার, এক্স লিঙ্ক রিসেসিভ, আর যেটা আমি বলতেছিলাম কোন পাথওয়েতে সমস্যা হয়। ঠিক আছে, অনেক সময় এটাও বলে দেয় NADP H, ঠিক আছে, অথবা যে হেক্সাস মনোফসফেট শান্ট পাথওয়ে, এই দুটার মধ্যে কোনটা, এই দুটার মধ্যে প্যাচ লাগে আর কি। তো এই কারণে আপনি চিন্তা করবেন এটা হচ্ছে HMP শান্ট পাথওয়েটাকে ইন্ডিকেট করতেছে। এরপরে আমরা যাই একটু নিচের দিকে। এগুলো তো হচ্ছে কি আমি পাঁচ মেডিসিন থেকে নিছি, একই একই জিনিসই দেওয়া। ঠিক আছে, এখানে জাস্ট হচ্ছে পয়েন্ট পয়েন্ট করে দেওয়া। একটু জিনিস, আরেকটা জিনিস জানাতে চাই, সেটা হচ্ছে যে আমাদের ওই বক্সটার ভিতরে সালফোনাইল ইউরিয়েজের কথাটা উল্লেখ নাই। আপনারা একটু বক্সটার মধ্যে সালফোনাইল ইউরিয়েজের কথাটা উল্লেখ করে নিবেন, সাথে লিখে নিবেন আর কি। কারণ এই সালফোনাইল ইউরিয়েজ দিয়ে কয়েকটা কোশ্চেন আসছে, যে সালফোনাইল ইউরিয়েজ পাচ্ছে পেশেন্ট অ্যান্টি ডায়াবেটিক হিসেবে, তারপরে পেশেন্টের এরকম G6PD ডেফিসিয়েন্সি হয়েছে। এটা একটু ইম্পর্টেন্ট, হ্যাঁ। মানে সালফার ড্রাগস যেগুলো আছে, সালফার ড্রাগস সবগুলোই ইম্পর্টেন্ট, এগুলো একটু মনে রাখতে হবে। এরপরে আমরা আসি এই যে G6PD ডেফিসিয়েন্সি, আরেকটা হচ্ছে হেরিডিটারি স্পেরোসাইটোসিস। এটার মধ্যে একটু মানে ডিফারেন্সটা বলতে জাস্ট আপনি টিপিক্যাল হিস্ট্রিটার দিকে একটু খেয়াল করেন। এখানে একটু এক্সট্রা আছে, যেমন G6PD-র ক্ষেত্রে ওরা গল স্টোনের কথা বলছে, আমরা এটা মনে রাখবো না। আমরা যদি ডেভিডসনের কথা অনুযায়ী চিন্তা করি, গল স্টোনের যদি কথা বলে দেয় যে একটা পেশেন্টের আপনার এরকম ফ্যামিলি হিস্ট্রি পজিটিভ, তার সাথে ওই পেশেন্টের গল স্টোনের হিস্ট্রি আছে, তারপরে যে কোনো একটা ক্রাইসিস ডেভেলপ করছে, এটা হইতে পারে অ্যাপ্লাস্টিক ক্রাইসিস অথবা হচ্ছে হেমোলাইটিক ক্রাইসিস, তখন আপনি চিন্তা করবেন যেটা ডায়াগনোসিস হচ্ছে আপনার হেরিডিটারি স্পেরোসাইটোসিস। ওকে, আমরা পড়বো সামনে হেরিডিটারি স্পেরোসাইটোসিস, এই যে সেই টপিক। এখান থেকে আমরা কি কি পড়বো হেরিডিটারি স্পেরোসাইটোসিস থেকে? একটু আসি হেরিডিটারি স্পেরোসাইটোসিস থেকে। ফার্স্ট কোশ্চেন যেটা আসে সেটা হচ্ছে এটা কোন ধরনের ডিসঅর্ডার। তার মানে এটা হচ্ছে অটোজোমাল ডমিনেন্ট ডিসঅর্ডার। এখন এরপরে কোশ্চেন আসে কি, যে অটোজোমাল ডমিনেন্ট তো বলতেছেন, তাহলে এটা কত পার্সেন্ট মানুষজনের মধ্যে এই ডিজিজটা হয়? এটা 50%। ম্যাক্সিমাম ক্ষেত্রে অ্যান্সারটা থাকে এরকম, যে আমরা তো জানি যে অটোজোমাল ডমিনেন্টের ক্ষেত্রে 50% হচ্ছে ডিজিজ হওয়ার চান্স থাকে, 50% ভালো থাকে। তো 50% ডিজিজ হওয়ার চান্স থাকে। যেটা বলতেছিলাম গল স্টোনের কথা, যে গল স্টোনের কথা 50% কেসেস এর ক্ষেত্রে দেখেন লেখা আছে, আর প্রেজেন্ট আপ টু 50% অফ দ্য পেশেন্ট এন্ড মে কজ সিমটোমেটিক কোলিসিস্টাইটিস। সিমটোমেটিক কোলিসিস্টাইটিস নিয়ে আসতে পারে, এবং স্পেরোসাইট আমরা পাবো বিবিএফ এর মধ্যে। এরপর আসি ক্রাইসিস গুলোর মধ্যে। ক্রাইসিসের কথাটা খুব খুব ইম্পর্টেন্ট। কেন ইম্পর্টেন্ট? স্যাররা যদি মানে এখন ইদানিং যেটা হচ্ছে কি, যে আগে স্যাররা ডায়াগনোসিস পর্যন্তই থাকতো, এখন স্যাররা ডায়াগনোসিসের মধ্যেও আবার ফ্র্যাকশন করে করে ডায়াগনোসিস চাইতে পারে। আর ট্রিটমেন্টটা তো অলরেডি এবার তো বোঝা হয়ে গেছে, যে এরপরে নেক্সট টাইম যখন পার্ট 1 হবে তখন অবশ্যই ট্রিটমেন্ট থেকে কোশ্চেন আসতে পারে, কারণ এবার প্রায় 10টা 12টা কোশ্চেনের ট্রিটমেন্টই আসছে। আমি তো কম বলতেছি, হয়তো আরো বেশি আসছে। ঠিক আছে, তো এবার ক্রাইসিস গুলোর কথা একটু চিন্তা করি, কিভাবে আসতে পারে এই ক্রাইসিস থেকে কোশ্চেন। একটা পেশেন্টের ওরা হচ্ছে, যেটা আমি একটু আগে বলতেছিলাম, যে একটা পার্ভোভাইরাস B19 ইনফেকশনের কথা যদি বলে দেয়, হেরিডিটারি স্পেরোসাইটোসিস এর আপনি ডায়াগনোসিস করতেছেন, এটা কোন ক্রাইসিসের মধ্যে পড়তেছে, তখন আপনি চিন্তা করবেন এটা হচ্ছে অ্যাপ্লাস্টিক ক্রাইসিসের মধ্যে পড়তেছে। এরপরে আসেন পেশেন্ট প্রেগনেন্ট, ঠিক আছে, পেশেন্টের ফলের ডেফিসিয়েন্সি আছে, আপনি পুরাটা সিনারিও দেখে ডায়াগনোসিস করতেছেন কি, যে এটা মনে হয় হেরিডিটারি স্পেরোসাইটোসিস। তাহলে আপনার যদি জিজ্ঞেস করে ক্রাইসিস কোনটা হবে, তখন চিন্তা করবেন এটা হচ্ছে মেগালোব্লাস্টিক ক্রাইসিস। এই দুইটা জিনিস বেশি মনে রাখেন। এখন অ্যাপ্লাস্টিক ক্রাইসিসের মধ্যে আমি লাস্ট লাইনটা একটু বলতে চাই, যে লাস্ট লাইনে যে স্পেশালি যে পেশেন্ট প্রেজেন্ট উইথ সিভিয়ার অ্যানিমিয়া উইথ লো রেটিকুলোসাইট কাউন্ট, এটা আলাদাভাবে আপনি মনে রাখবেন। অবশ্যই অবশ্যই মনে রাখবেন, কারণ কি হয়, সিনারিওটা দেওয়া থাকে হেরিডিটারি স্পেরোসাইটোসিসের, তারপরে স্যাররা বলে দেয় অপশনে যে রেটিকুলোসাইট কাউন্ট কমতেছে নাকি বাড়তেছে না কি হচ্ছে, বা পেশেন্টের এনিমিয়ার সাথে রেটিকুলোসাইট কাউন্টের সম্পর্কটা কিরকম থাকবে। তো এই রিলেটেড কোশ্চেন আছে পাস মেডিসিনের মধ্যে, তো দেখবেন ওখানে অ্যান্সারটা হবে লো রেটিকুলোসাইট কাউন্ট। ঠিক আছে, আবার অনেক সময় পার্ভোভাইরাস B19 ইনফেকশন না দিয়েও বলতে পারে যে একটা হেরিডিটারি স্পেরোসাইটোসিস এর পেশেন্ট সিভিয়ার এনিমিয়া নিয়ে আসছে তোমার কাছে, পেশেন্টের লো রেটিকুলোসাইট কাউন্ট আছে, এটা তুমি কোন ক্রাইসিসের মধ্যে চিন্তা করতেছো? তখন তুমি চিন্তা করবে মানে অ্যান্সার হবে এটা, যেটা হচ্ছে অ্যাপ্লাস্টিক ক্রাইসিসের মধ্যে পড়তেছে। এরপরে আসি ইনভেস্টিগেশনের ক্ষেত্রে ওই যে ভাইয়া যেটা বলে ফেললো, যে ইনভেস্টিগেশনে তো আপনার হচ্ছে যে মোস্ট কনফার্মেটরি ইনভেস্টিগেশন তো হচ্ছে CLL। আমরা এই ইনভেস্টিগেশনটাকে আমি অলওয়েজ বলি যে ডেভিডসনের ভাষাগুলাকে নিজের মতো করে গুছাই নিবেন। আপনি ফার্স্টে চিন্তা করেন যে একটা পেশেন্ট আপনার কাছে ফিচার নিয়ে আসছে, বা আপনি ফার্স্টে কি করতে দেন, মানে
আমরা তো নর্মালি কি সিবিসির সাথে উইথ পিবিএফ করতে দেই। তাহলে দেখেন হেরিডিটারি স্পেরোসাইটোসিস এর ক্ষেত্রে ফার্স্টে আমরা চিন্তা করবো কি পিবিএফ করতে দিব। আচ্ছা, পিবিএফ এর মধ্যে আপনি স্পেরোসাইট দেখলেন, তারপরে কি করতে দিলেন, আপনি ডিরেক্ট কুমস টেস্ট করতে দিলেন। এখন দেখলেন ডিরেক্ট কুমস টেস্ট নেগেটিভ আসছে। আচ্ছা ভালো, তার মানে এটা হচ্ছে গিয়ে অ্যাটলিস্ট অটোইমিউন হেমোলাইটিক অ্যানিমিয়ার মধ্যে পড়তেছে না। তারপরের স্টেপে কি করবেন, কনফার্মেটরি ইনভেস্টিগেশন, যেটা ফ্লো সাইটোমেট্রি। এখন ফ্লো সাইটোমেট্রিটা অনেক সময় আসে, তার সাথে সাথে আরেকটা জিনিস আছে। এই যে দেখেন, মোর স্পেসিফিক ফ্লো সাইটোমেট্রিক টেস্ট ডিটেক্টিং বাইন্ডিং অফ ইওসিন 5, এই যে ম্যালিমাইট টু রেড সেলস আর রিকমেন্ডেড ইন বর্ডারলাইন কেসেস। এই যে ওয়ার্ডটা যে ইউসিন 5M, এটাকে মানে পাস মেডিসিনের মধ্যে আছে, এটাকে আরেকটা নাম দেওয়া আছে, সেটা হচ্ছে ইমা বাইন্ডিং টেস্ট। এই ইমা বাইন্ডিং টেস্টও আমরা করতে দিই। কিছু কিছু অপশনে দেখবেন ইমা বাইন্ডিং টেস্টের কথা বলা আছে, তাহলে এটা আপনি সাইড দিয়ে লিখে রাখেন। ইমা বাইন্ডিং টেস্টের কথা না বলে স্যার হয়তো বা ডিরেক্ট এই নামটাও তুলে দিতে পারে, তখন কিন্তু এইটাই আপনার জন্য স্পেসিফিক। দেখেন ফ্লো সাইটোমেট্রি করে কিন্তু আমরা ডিটেক্ট করতেছি এই জিনিসটাকে, যে বাইন্ডিং অফ ইউসিন 5 মেলিমাইট টু রেড সেলস। ওকে, এরপরে আসি হচ্ছে ম্যানেজমেন্টে। ম্যানেজমেন্টের ক্ষেত্রে, আচ্ছা ম্যানেজমেন্ট আমি এইভাবে না বলে, আমার কাছে মনে হয় যে আমরা কোশ্চেন সলভ করতে থাকি, সেইখানে হচ্ছে আপনারা অ্যান্সার দিবেন, তারপরে যেটা ভুল হবে সেটা হচ্ছে আমরা দেখে নিব। এখানে এটা এটা ওইখান থেকে নেওয়া, এটা লাগবে না, এটা একটু দেখেন, এটাতে কি হইতে পারে। A 45-year-old man presents to the emergency department with history of dark urine, jaundice. ওকে, পেশেন্টের আমার বিপি ঠিক আছে, হিমোগ্লোবিন দেখেন হিমোগ্লোবিন কম আছে, দ্যাট মিনস 85 এর মতো আছে। এমসিবি আচ্ছা নর্মাল, পেশেন্টের ডাব্লিউবিসি নর্মাল, রেটিকুলোসাইট কাউন্ট অনেক বেশি, পেশেন্টের এলডিএইচ 1250 অনেক বেশি, হ্যাপ্টোগ্লোবিন কম, পেশেন্টের ইউরিনারি শোজ হিমোগ্লোবিন ইউরিয়া। এখন আমাকে বলেন এটা ডায়াগনোসিস কি হবে, কি মনে হয়? বলেন তো কি হতে পারে এটা অ্যান্সার। সমস্যা নেই, আমার সাথে ডিসকাস করবেন, ডিসকাস করলে যেখানে ভুল হবে সেখান থেকে কিছু জিনিস শিখা হবে, আপনারও শিখা হবে, প্লাস যা আমার প্যারোক্সিসমাল নকটার্নাল হিমোগ্লোবিন ইউরিয়া। এটার মনে হচ্ছে পিএনএইচ। আচ্ছা, ডেফিসিয়েন্সি, জি জি, গ্লুকোজ 6 ফসফেট ডেহাইড্রোজেনেজ ডেফিসিয়েন্সি, ওই যে প্রাইমাকুইন পাচ্ছে না। এই যে পেশেন্টের, এই যে আপনি ভাইয়া তো ধরে ফেলছে, ম্যালেরিয়ার পেশেন্ট, ম্যালেরিয়া 5 days এগো, তারপরে পেশেন্ট স্টার্টেড অন প্রাইমাকুইন, তারপরে সব হেমোলাইসিস লাইক ফিচার, একটু আগে যেটা বলতেছিলাম। ডায়াগনোসিস কি দাঁড়াচ্ছে তাহলে, G6PD ডেফিসিয়েন্সি দাঁড়াচ্ছে। ওকে, এই যে হ্যাপ্টোগ্লোবিন বাইন্ডস টু ফ্রি হিমোগ্লোবিন। এখন যে আপু বলছেন পিএনএইচ, সেই আপু একটু আমাকে বলেন তো কি কি চিন্তা করে বলছেন যে এটা হচ্ছে পিএনএইচ। ডার্ক ইউরিন, হুম তারপর রেটিকুলোসাইট কাউন্ট, তারপর এলডিএইচ বেশি। হুম। এখন আমাকে বলেন তো, আমি ওইখানে বলতেছিলাম যে পেশেন্টের কিন্তু প্যানসাইটোপেনিয়া থাকে, এখানে কি ডাব্লিউবিসি কাউন্টটা কিন্তু দেখেন নর্মাল আছে, তাহলে তারপর প্লাটিলেট কাউন্টের দিকে খেয়াল করেন 2,45,000 আছে, তাহলে কি মিললো? না, মিললো না, মিলে না। কিন্তু মিলে নাই, তাহলে আমাদের এই ইনফরমেশনটা ছুটে গেছে, ঠিক না? চোখে খেয়াল করিনি। এবং সেকেন্ড লাইনে যেটা ছিল, আমি এই লাইনটা বলি নাই, ইচ্ছা করে বলি নাই, যে দেখার জন্য যে আসলে আরেকটু চিন্তা করতে হবে। হ্যাঁ, ও আরেকটা কথা, সেটা আমি মানে বলবো ভাবছিলাম, সেটা হচ্ছে যে একটু দাঁড়ান, যে আপনারা যখন পরীক্ষার হলে কোশ্চেনটা পড়বেন, ঠিক আছে, কোশ্চেন পড়ে মাথার ভিতর অনেক সময় সাথে সাথে অ্যান্সার চলে আসে, যে এটার অ্যান্সার তো এটাই হবে, এটাতে তো কোনো ভুল নাই। হ্যাঁ, তারপরও আবার কোশ্চেনটা একটু পড়বেন, কোশ্চেনটা পড়ে একটুখানি অপশনগুলোর দিকে তাকাবেন, এবং অপশনগুলো যখন দেখতেছেন, ওই যে যেটা বললাম, মাথায় তো আপনার সেট করা থাকবে আগে থেকে। আপনি তো জানেন যে মানে আমি যেমন এখন যেরকম মুখে মুখে বলতেছি, এইভাবে মাথায় সেট করতে হবে। গল স্টোন আছে, পেশেন্টের ফ্যামিলি হিস্ট্রি পজিটিভ আছে, আচ্ছা এটা হেরিডিটারি স্পেরোসাইটোসিস। অপশনে আসলে হেরিডিটারি স্পেরোসাইটোসিস, তাহলে ওই ক্লু চিন্তা করেন, সেই অনুযায়ী সিনারিওর দিকে তাকান। সিনারিও এটা মিলতেছে না, তার মানে এটা এক্সক্লুড, সাথে সাথে ক্রস দিয়ে রাখেন ছোট্ট করে। যদিও পরীক্ষা হলে স্যাররা বলবে দাগানো যাবে না, কিচ্ছু করা যাবে না, চেষ্টা করবেন একদম হালকা করে পেন্সিল দিয়ে একটু নাইলে দাগ দিয়ে রাখলে কি হয়, আমার ওই অপশনটা যে আমি বাদ দিয়েছি এটা আমার মাথার ভিতরে খুব সুন্দরভাবে থাকে। তারপরে অপশনগুলো দেখবেন এবং অ্যান্সারটা দাগানোর সাথে সাথে আবার মুছে ফেলবেন, তাহলে আর স্যাররা কিছু বলবে না। যেমন এবার যখন আমি পরীক্ষা দিচ্ছিলাম, আমাদের যে গার্ডে ছিল, যে স্যার ম্যাডামরা, ওনারা বারবার করে বলতেছিলেন কেউ দাগ দিবেন না, কিন্তু একেবারে যদি আপনি পুরো কোশ্চেনটা না দাগান, অনেক সময় দেখা গেছে এটা তো আমার সুবিধার জন্য আমি করতেছি, পরীক্ষাটাও কার, পরীক্ষাটা কিন্তু আমার।
তো তখন একটুখানি হচ্ছে দাগ দিয়ে রাখতে পারেন, সাথে সাথে আবার অবশ্যই মুছে ফেলবেন, তাইলে আর সমস্যা হয় না। আমি এইভাবে দিয়ে আসছি আর কি পরীক্ষা। তো দেখেন ডিরেক্ট অ্যান্টিগ্লোবুলিন টেস্ট নেগেটিভ আসছে, তাহলে আমাদের এই ইনফরমেশনটা একটু ছুটে গেছে। আমরা ডার্ক ইউরিন দেখছি, তারপরে আমার কাছে মনে হয়েছে এটা মনে হয় পিএনএইচ হবে, কিন্তু ডার্ক ইউরিনের সাথে আমি ওই যে যে ইনফরমেশন কথাগুলো বললাম যে পেশেন্টের প্যানসাইটোপেনিয়া আছে কিনা এগুলো নিয়ে একটু চিন্তা করব। ঠিক আছে, তাহলে দেখেন আপনারা পেরে গেছেন। এখন অটোইমিউন হেমোলাইটিক অ্যানিমিয়া নিয়ে তো আপনার মাথার ভিতরে ইনফরমেশন আছেই, যে ওই যে ড্রাগ কজ চিন্তা করবেন, কোনো কানেকটিভ টিস্যু ডিজিজ আছে কিনা, ইনফেকশাস মনোনিউক্লিওসিস আছে কিনা, তাইলে ওটা অটোইমিউন হেমোলাইটিক অ্যানিমিয়া হবে। সো এছাড়া আর কোনো দিকে হওয়ার অপশন নেই। আর হেরিডিটারি স্পেরোসাইটোসিস নিয়ে তো বললামই। সো এটা হচ্ছে G6PD ডেফিসিয়েন্সি। ওকে, এরপরে আসি এটাতে। এটা কি হতে পারে অ্যান্সার? এই কোশ্চেনটা একটু টাফ, দেখি একটু চিন্তা করেন। হ্যালো। ডিক্রেসড আরবিসি লাইফ স্প্যান। ডিক্রিজ আরবিসি লাইফ স্প্যান। গ্রেট। এটার অ্যান্সার এটাই, ডিক্রিজড আরবিসি লাইফ স্প্যান। আচ্ছা, কেন মনে হলো এটা ডিক্রিজড আরবিসি লাইফ স্প্যান ডিউ টু হেরিডিটারি স্পেরোসাইটোসিস? বলে দিছি তো এই যে স্ফেরোসাইট আছে আর ফ্যামিলি হিস্ট্রি পজিটিভ। ফ্যামিলি হিস্ট্রি পজিটিভ, তার মানে আমি ডায়াগনোসিস করে ফেলছি হেরিডিটারি স্পেরোসাইটোসিস। এখন আসেন এই কোশ্চেনটা একটু মর্মার্থ বুঝি। একটা পেশেন্টের ডায়াবেটিস মেলাইটাস আছে, কিন্তু পেশেন্টের দেখেন HbA1c লেভেলটা কি হওয়ার কথা ছিল, আরো বেশি হওয়ার কথা ছিল, ঠিক কি না? তো কি হয় যখন আপনার হচ্ছে, মানে এটা তো একটা রেড সেল মেমব্রেন ডিসঅর্ডার। আমরা HbA1c কি দেখি একটা পেশেন্টের 3 মাস ধরে, পেশেন্টের যখন হচ্ছে গিয়া অটোমেটিক্যালি ইয়াটা বাড়তি থাকে, ঠিক না? রেড সেলের হিসাবটা আমরা কিন্তু দেখি। দেখেন এখানে লিখছে এই যে সিন্স HbA1c ফরমেশন ডিপেন্ডস অন দ্য লাইফ স্প্যান অফ দ্য রেড ব্লাড সেল। ঠিক আছে, যখন এ শর্টেন লাইফ স্প্যান মিনস দেয়ার ইজ লেস টাইম ফর হিমোগ্লোবিন টু বিকাম গ্লাইকোসাইলেটেড, লিডিং টু লোয়ার দেন এক্সপেক্টেড HbA1c লেভেল ডিসপাইট হাই সার্কুলেটিং গ্লুকোজ। আমরা পেশেন্টের ডায়াবেটিস আমরা চিন্তা করতেছি HbA1c আরো বেশি হবে, কিন্তু কমে যাচ্ছে, কারণ কি? ওই যে স্ফেরোসাইট গুলো আসতেছে, ওরা নর্মাল আরবিসি গুলার যে লাইফ স্প্যানটা ছিল ওইটাকে হচ্ছে ভেঙে দিচ্ছে বা নষ্ট করে দিচ্ছে, যার কারণে কি হচ্ছে পেশেন্টের HbA1c লেভেলটা কম থাকতেছে। এইটাই ওরা অ্যান্সারটা হিসেবে দিছে যে ডিক্রিজ রেড ব্লাড সেল লাইফ স্প্যান ডিউ টু হেরিডিটারি স্পেরোসাইটোসিস। এটা হচ্ছে আপনার দুইটা সিস্টেম মিলায়া হচ্ছে কোশ্চেন। ওকে, যে ডিক্রিজ রেড ব্লাড সেল লাইফ স্প্যান ডিউ টু হেরিডিটারি স্পেরোসাইটোসিস। এরপরে আসি আমরা এই কোশ্চেনটাতে। এটা কি মনে হচ্ছে? এটা এটা তো আমি যে একটু আগে যেটা বললাম, এটা যদি আপনার হচ্ছে কি হয় হেরিডিটারি স্পেরোসাইটোসিস হয়, দেখেন পেশেন্টের ফ্যাটিগ আছে, হিস্ট্রি অফ এনিমিয়া আছে, পেশেন্টের হচ্ছে আপনার রেটিকুলোসাইট কাউন্টটা বাড়ছে, পেশেন্ট পেইল আছে, স্প্লিনোমেগালি আছে, ফাদারের একটা হিস্ট্রি আছে এনিমিয়া, তার মানে এটা ডায়াগনোসিস হচ্ছে হেরিডিটারি স্পেরোসাইটোসিস। নেক্সট ইনভেস্টিগেশন টু কনফার্ম দ্য ডায়াগনোসিস। কি বলছিলাম একটু আগে, কনফার্ম করতে গেলে কি করব? ইমা বাইন্ডিং ইএমএ টেস্ট। বাইন্ডিং টেস্ট, ইমা ইমা বাইন্ডিং বাইন্ডিং। টেস্ট। গ্রেট, ইমা বাইন্ডিং টেস্ট। দেখেন এটাই অ্যান্সার দেওয়া, এই যে ইউসিন 5 প্রাইম, এটাকে শর্ট ফর্ম ওরা বলতেছে ইমা। ঠিক আছে, ইমা বাইন্ডিং টেস্ট ইজ রিকমেন্ডেড ডায়াগনস্টিক টেস্ট ফর দ্য হেরিডিটারি স্পেরোসাইটোসিস। ওকে, এরপরে আসি পরেরটাতে। এটাও চিন্তা করেন, এটাও কি মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট টেস্ট টু কনফার্ম দ্য ডায়াগনোসিস। ইমা বাইন্ডিং টেস্ট, এটা নামটা সহ দেওয়া আছে, এই কারণে রাখছি যে এটাও একটা কোশ্চেন আসছে যে এটা ইউসিন 5 মেলিমাইট বাইন্ডিং টেস্ট। ওকে, শেষ। এরপরে আসি পরেরটাতে। এটাতে দেখেন তো এটার কি হতে পারে অ্যান্সার। আমি বলতেছিলাম যে ম্যানেজমেন্ট নিয়ে এখন কথা বলবো না, কোশ্চেন দেখতে দেখতে বলবো। এটা কি হতে পারে? হুম, চলে গেছে তো। এই যে এখন এখন তো ঠিক আছে। হুম। হুম। এটা হচ্ছে লং টার্ম ম্যানেজমেন্ট অফ স্ফেরোসাইটোসিস, তাহলে হবে স্প্লেনেক্টমি।
স্প্লিনেক্টমি। এইখানে দেখেন আমাদের ডেভিডসনে আছে স্প্লিনেক্টমির কথা, ভালো করে খেয়াল করেন। যদি বলে লং টার্ম ম্যানেজমেন্টের কথা, লং টার্ম ম্যানেজমেন্ট বলতে কি বোঝাচ্ছেন? যে এই পেশেন্টের আমি এখন এমন একটা ট্রিটমেন্ট করব যে এই ট্রিটমেন্টের পরে পেশেন্টের আর কোনো ঝামেলা থাকবে না নর্মালি। তাই আমরা কি করতেছি, পেশেন্টের যেহেতু স্ফেরোসাইট গুলো বারবার স্প্লিনের মধ্যে যাচ্ছে, যাওয়ার কারণে পেশেন্টের স্প্লিনোমেগালি ডেভেলপ করতেছে, ঠিক না? পেশেন্টের খারাপ হয়ে যাচ্ছে। তো এই কারণে আমরা হচ্ছে স্প্লিনেক্টমি করে দিব। আর যেহেতু পেশেন্টের গলস্টোন আছে, এই কারণে ওরা আরো এক্সট্রা হিসেবে এটা অ্যাড করছে যে কোলেসিস্টেক্টমিও করতে পারি। কিন্তু আমাদের ডেভিডসনে বলা আছে মানে স্পেশালি স্প্লিনেক্টমির কথা, সো আমরা স্প্লিনেক্টমির কথা মনে রাখবো। এই যে স্প্লিনেক্টমি রিমুভস দ্য প্রাইমারি সাইট অফ দ্য রেড ব্লাড সেল ডিস্ট্রাকশন ইন দ্য হেরিডিটারি স্পেরোসাইটোসিস, রিডিউসিং হেমোলাইসিস, এবং পেশেন্টের অ্যানিমিয়াটাকে ইমপ্রুভ করবে। আর কোলেসিস্টেক্টমি করব যেহেতু পেশেন্টের গলস্টোন আছে। এরপরে আসি হচ্ছে এটাতে 6 নাম্বার যে কোশ্চেনটা আছে, এইটা কি হইতে পারে? স্পেনেক্টমি কাটলে যে সেল গুলো পাওয়া যায় ওটা পাওয়া যাবে। হুম হুম হুম, কোনটা? হাউল জলি বডি। আওয়াল জলি বডি। তাহলে এই পেশেন্টের ক্ষেত্রে দেখেন, এটা হচ্ছে অ্যান্সার হচ্ছে আপনার প্রেজেন্স অফ হাওয়াল জলি বডিজ ডিউ টু এসপ্লেনিমিয়া। ঠিক আছে, তাহলে এটা আমরা পারলাম। এরপরে আসি হচ্ছে এটার ক্ষেত্রে, এটা কি হবে অ্যান্সার? বলতেছিলাম হেরিডিটারি স্পেরোসাইটোসিস কি ধরনের ডিসঅর্ডার? এটা হচ্ছে অটোসোমাল ডমিনেন্ট অটোজোমাল 50%। ডমিনেন্ট ডিসঅর্ডার। তাহলে এখানে কত পার্সেন্ট? 50%। 50%। ওকে, তাহলে এই যে চলে আসলো 50%। ঠিক আছে, চাইল্ড ইজ এফেক্টেড ইন কেস অফ হেরিডিটারি স্পেরোসাইটোসিস। এরপরে আসুন তো এই কোশ্চেনটা দেখি, এটা কি হতে পারে অ্যান্সার? ফিভার আছে, সোর থ্রোট আছে, পেশেন্টের হিমোগ্লোবিন কম, গ্লুকোজ 6 ফসফেট ডিহাইড্রোজেনেজ ডেফিসিয়েন্সি। গ্লুকোজ 6 ফসফেট ডিহাইড্রোজেনেজ ডেফিসিয়েন্সি ডিউ টু, কেন? কারণ এখানে পেরিফেরাল ব্লাড ফিল্মে বলা আছে বাইট সেল ব্লিস্টার সেল। বাইট সেল ব্লিস্টার সেলের কথা বলা আছে। গ্রেট। সো এটা ডায়াগনোসিস হচ্ছে G6PD ডেফিসিয়েন্সি। এবার এটা কি হতে পারে? এটা হচ্ছে আম, কি বলছে এটা এ- একটু এ- কঠিন। প্রথমটা 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 এটা কোথায় আছে? এটাও কিন্তু ডেভিডসনে আছে, আমরা একটু দেখে নিই উপরে, হ্যাঁ। অ্যানকাইরিন আর হচ্ছে বিটা স্পেকট্রিন, ঠিক আছে, এই দুইটাতে হচ্ছে সমস্যা হয় ইন কেস অফ হেরিডিটারি স্পেরোসাইটোসিস। এই যে এইখানে আপনার হচ্ছে কোথায়, এই যে অ্যাসোসিয়েটেড উইথ, এই যে মোস্ট কমন অ্যাবনর্মালিটিস আর ডেফিসিয়েন্সিস অফ দ্য বিটা স্পেকট্রিন এন্ড অথবা অ্যানকাইরিন। দেখছেন এই যে ভাইয়া এসবি লিখে রাখছে। সো এই যে এইটা থেকে এসবি আসছে। ওকে, এই কোশ্চেনটা এখান থেকেই নেওয়া, এই লাইন থেকে। আমরা হচ্ছে এসবি 9-এ ছিলাম, এসবি 7, 8। তাহলে দেখেন এটা আনসার হচ্ছে এই যে অ্যানকাইরিন 1 জিন মিউটেশনের কারণে হচ্ছে ইন কেস অফ হেরিডিটারি স্পেরোসাইটোসিস। তারপরে আসেন দেখি এই কোশ্চেন, এটা কি হইতে পারে অ্যান্সার? এটা হচ্ছে প্রথমটা। প্রথমটা হেমোলাইটিক ডিজিজ অফ দ্য নিউবর্ন ডিউ টু এবি ইনকম্পেটিবিলিটি। না, আবার প্রেজেন্স অফ স্পেরোসাইট বলতেছি ইয়াতে তাহলে ব্লাড ফিল্মে। এখানে তো কথা, এখানে আচ্ছা আপনি মিলান না, আপনি ভালো করে মিলান, আবার মিলান, দেখেন হিমোগ্লোবিনের দিকে তাকান, রেটিকুলোসাইট কাউন্টের দিকে তাকান, এখন মিলতেছে কিনা খেয়াল করেন। আমরা ওইখানে পড়ার সময় বলছিলাম পিবিএফ দেখবো, পিবিএফ এ কি দেখলাম? স্ফেরোসাইট, ভালো কথা। এরপরে টেস্ট কোনটা করব? বলছিলাম কি কুমস টেস্ট করব। ওইটা কি আসবে? নেগেটিভ আসবে। নেগেটিভের পরে আমরা কনফার্ম হওয়ার জন্য কি করতে দিব? ফ্লো সাইটোমেট্রি করতে দিব, ঠিক কি না? তারপরে তো ওখানে আমরা দেখবো যে ইমা বাইন্ডিং টেস্ট পজিটিভ আসবে। তারপরে যে ডায়াগনোসিস হবে এটা কি হবে? হেরিডিটারি স্পেরোসাইটোসিস। তো দেখেন এখানে আপনি নিজেই বলেন, আপনি যে কোশ্চেনের অ্যান্সারটা দিয়েছেন ওইটার ফেভারে আপনার পয়েন্ট আছে একটা, আর এখানে দেখেন এখানে আপনার ফেভারে পয়েন্ট আছে 3টা, রেটিকুলোসাইট কাউন্টও বাড়ছে। তাহলে ডায়াগনোসিস কোনটা হবে? স্পেরোসাইটোসিস। স্পেরোসাইটোসিস। ক্লিয়ার? এই যে হেরিডিটারি স্পেরোসাইটোসিস। এরপরে আসি হচ্ছে পরে, এইটা কি অবস্থা দেখেন, এটা বলেন।
নেক্সট স্টেপ ইন ম্যানেজমেন্ট, এটা আপনার হেরিডিটারি স্পেরোসাইটোসিস বলেই দিচ্ছি। এখন এই পাঁচটা অপশনের মধ্যে কোনটা হবে ম্যানেজমেন্ট? ভালো করে খেয়াল করেন, হ্যাঁ। পেশেন্টের স্প্লিন বড় আছে, পেশেন্টের হিমোগ্লোবিন কম, পেশেন্টের নেভার রিকোয়ার্ড হসপিটালাইজেশন অথবা ব্লাড ট্রান্সফিউশন, এগুলো কিছুই লাগে নাই। নেক্সট স্টেপ ম্যানেজমেন্ট হচ্ছে ফলিক অ্যাসিড সাপ্লিমেন্টেশন। ফলিক অ্যাসিড সাপ্লিমেন্টেশন কি আমরা মানে পেশেন্ট আসলে ওই হিসেবে ম্যানেজমেন্ট দেই নাকি প্রোফাইলেক্সিস দেই বলেন তো? প্রোফাইলেক্সিস। প্রোফাইলেক্সিস, তো এখানে কি আমরা প্রোফাইলেক্সিস দিব না ম্যানেজমেন্ট করব? প্রোফাইলেক্সিস আমরা কখন করি? ফার্স্টে ম্যানেজমেন্ট দেই, ম্যানেজমেন্ট দেওয়ার পরে পেশেন্টের যাতে পরবর্তীতে এই সমস্যাটা না হয় বা এটা থেকে কমপ্লিকেশন না ডেভেলপ করে তখন। স্প্লিনেক্টমি। স্প্লিনেক্টমি, স্প্লিনেক্টমি, দিস ইজ দ্য অ্যান্সার। লং টার্ম ট্রিটমেন্ট না ওটা। এই কারণেই তো কোশ্চেনটা রাখা, আপনাকে ফার্স্টে বুঝতে হবে পেশেন্টের আল্ট্রাসাউন্ড করছে, দেখেন পেশেন্টের মাল্টিপল গল স্টোনও আছে, পেশেন্টের স্প্লিনোমেগালিও আছে। হিমোগ্লোবিন কিন্তু ওরকম বেশি, খুব কম না, খুব 95 কম। গ্রাম না- লিটার। হ্যাঁ, তো তারপর নাইনটি হচ্ছে ফাইভ 95 কি কম মনে হচ্ছে না? স্প্লিনের সাইজ হচ্ছে 3 সেন্টিমিটার ফ্রম দ্য কোস্টাল মার্জিন, বেশি বড় হতো না স্প্লিন। স্প্লিন 3 সেন্টিমিটার, তো বলতেছি স্প্লিন 3 সেন্টিমিটার আপনার কাছে অত বেশি মনে মানে বড় মনে হচ্ছে না? হুম। ভালো করে মানে বুঝতে পারতেছি যে কোশ্চেনটা একটু পেঁচানো আছে, তো এখনকার বিসিবিএস এর কোশ্চেন এরকমই, আপনাকে কোশ্চেনের মর্মার্থ বুঝতে হবে। আমার কাছে ওই যে বলছে না নেক্সট স্টেপ, এই জন্য ওটাই মানে স্ট্রাইক করছে ব্রেনে, যে বুঝতে আমরা তো পারছি। ফার্স্ট হচ্ছে ইয়া দিই, ফলিক অ্যাসিড দিই, দেন হচ্ছে ফিউচারে আমরা স্প্লিনেক্টমি করি। আচ্ছা, আমি দেখাচ্ছি। এই যে আমরা বইয়ে বইয়ে দেখাচ্ছি, কোনো সমস্যা নেই। ফলিক অ্যাসিড যে প্রোফাইলেক্সিস হিসেবে দেওয়া হয়, ম্যানেজমেন্টটা আছে তো, ঝামেলা আছে দেখে আমি ম্যানেজমেন্টটা পরে বলতেছি, বললাম না। এই যে দেখেন প্রথম লাইন, ফলিক অ্যাসিড প্রোফাইলেক্সিস শুড বি গিভেন ফর লাইফ। ওকে, পেশেন্ট আসছে সিভিয়ার কেস, কনসিডারেশন মে বি গিভেন টু স্প্লিনেক্টমি হুইচ ইমপ্রুভস বাট ডাজ নট নর্মালাইজ রেড সেল সার্ভাইভাল। রেড সেল সার্ভাইভালটাকে ও মানে হচ্ছে নর্মালাইজ করবে না। আচ্ছা, পটেনশিয়াল ইন্ডিকেশন অফ স্প্লিনেক্টমি, স্প্লিনেক্টমি কখন করবা? পেশেন্টের হেমোলাইসিস আছে, কমপ্লিকেশন আছে, কমপ্লিকেশনের দিকে খেয়াল করেন, এনিমিয়া আছে, গলস্টোন আছে। ওই পেশেন্টের এনিমিয়া ছিল, ছিল কিন্তু পেশেন্টের গলস্টোনও ছিল। ঠিক আছে, তো তাহলে এই পেশেন্টের দেখেন স্প্লিনেক্টমি করতে হবে, বলা আছে অল দ্য স্প্লিনেক্টমি শুড বি ডিলেড হোয়ার পসিবল আনটিল আফটার 6 years অফ এজ ইন ভিউ অফ দ্য সাবসিকুয়েন্ট রিস্ক অফ সেপসিস। আচ্ছা, অ্যাকিউট ম্যানেজমেন্টের ক্ষেত্রে ওরা বলছে যদি পেশেন্টের সিভিয়ার হিমোলাইটিক ক্রাইসিস থাকে তখন আপনার ম্যানেজমেন্ট হচ্ছে ট্রান্সফিউশন সাপোর্ট। দ্যাট মিনস আগে আমাকে ট্রান্সফিউশন করতে হবে, তারপরে আমি স্প্লিনেক্টমি করব, তারপরে প্রোফাইলেক্সিস হিসেবে আমরা ফলিক অ্যাসিড সাপ্লিমেন্টেশন দিয়ে দিব, অথবা ফলিক অ্যাসিড সাপ্লিমেন্টেশন দিব। তারপরে যদি পেশেন্টের আমার স্প্লিনেক্টমির যে ইন্ডিকেশন গুলো আছে সেগুলো ম্যাচ করতেছে, তাইলে পেশেন্টের স্প্লিনেক্টমি করব। এখানে হচ্ছে সিনারিও বুঝে অ্যান্সার। আমার সিনারিওতে যদি বলে যে হেমোলাইসিসের ফিচার গুলো অনেক বেশি প্রমিনেন্ট, তখন কিন্তু আমার মেইন ম্যানেজমেন্ট হবে ট্রান্সফিউশন সাপোর্ট। আমাকে কোশ্চেনের মধ্যে বোঝাচ্ছে যে পেশেন্টের এনিমিয়া আছে, গল স্টোন আছে, ঠিক আছে, সেই পেশেন্টের ক্ষেত্রে স্প্লিন মোটামুটি বড় হয়ে গেছে না, 3 সেন্টিমিটারের মতো বড় হয়েছে, তো তো স্প্লিনেক্টমি এই কারণে করার কথা বলতেছে। আবার ওই পেশেন্ট এমনও হইতে পারে কোশ্চেনে বলে দিছে যে সেই পেশেন্ট সার্জিক্যাল ম্যানেজমেন্টে যাইতে চায় না, তখন পেশেন্টের কি মানে কি ট্রিটমেন্ট দিবা? তখন তো আমরা ফলিক অ্যাসিড জাস্ট প্রোফাইলেক্সিস হিসেবে দিব। এগুলো হচ্ছে কথার মারপ্যাচ, আর কিচ্ছু না। ক্লিয়ার? ক্লিয়ার। ওকে, এবার আমরা নিচের দিকে যাই। আচ্ছা, এই যে কমন্স ফলিক অ্যাসিড সাপ্লিমেন্টেশন 30% মানুষজন দেখেন এটাতে ভুল হয়েছে। ঠিক আছে, ইম্পর্টেন্ট অ্যাসপেক্ট অফ ম্যানেজিং পেশেন্ট উইথ হেরিডিটারি স্পেরোসাইটোসিস ডিউ টু ইনক্রিজ ডিমান্ড ফর দ্য ফলেট ইন ক্রনিক হেমোলাইটিক স্টেট। ঠিক আছে, ওরা এটা বলতেছে, কিন্তু তারপরে দেখেন এই যে ইলেকটিভ স্প্লিনেক্টমি ইজ দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট নেক্সট স্টেপ ফর দিস পেশেন্ট। কেন? কারণ পেশেন্টের হিমোগ্লোবিন কম, পেশেন্টের রেটিকুলোসাইটোসিস বেশি, পেশেন্টের জন্ডিস আছে, বিলিরুবিন আছে বেশি। আর ওই যেটা আমরা বললাম আমাদের ডেভিডসন অনুযায়ী পেশেন্টের কিন্তু 3 সেন্টিমিটার বড় স্প্লিনও আছে, আর গলস্টোন তো আছেই বলে দিছে। সো এটা দেখেন, এটা শুধুমাত্র যে আপনার কনফিউশন হয়েছে তা না, অনেক মানুষজনেরই কনফিউশন হয়েছে। এবার আসি আমরা এই কোশ্চেনটাতে, এটা কি হবে মনে হয়?
এটা হচ্ছে অ্যাপ্লাস্টিক ক্রাইসিস ডিউ টু ডিউ টু পার্ভোভাইরাস B19 ইনফেকশন। ডিউ টু পার্ভোভাইরাস B19 ইনফেকশন। মিলছে? পেশেন্ট রেটিকুলোসাইট কম, পেশেন্টের হিমোগ্লোবিন লেভেল কম। কি বলছিলাম, যদি এরকম কোনো ফিচার দিয়ে দেয় এবার ক্রাইসিস জানতে চাই, দিস ইজ অ্যাপ্লাস্টিক ক্রাইসিস ডিউ টু পার্ভোভাইরাস B19 ইনফেকশন। ওকে, ডান। এরপরের কোশ্চেন, এটা কি হতে পারে? আবার চাইছে নেক্সট স্টেপ অফ ম্যানেজমেন্ট, দেখি কি বলেন। ভালো করে খেয়াল করবো, হ্যাঁ। হিমোগ্লোবিন অনেক কম, রেটিকুলোসাইট কাউন্ট এলিভেটেড, বিলিরুবিন অনেক বেশি, আনকনজুগেটেড হাইপার বিলিরুবিনেমিয়া। কি দিব ম্যানেজমেন্ট? একটু আগে পড়লাম। অ্যারেঞ্জ ফর ব্লাড ট্রান্সফিউশন। অ্যারেঞ্জ ফর ব্লাড ট্রান্সফিউশন। মিলছে অ্যান্সার? দেখেন, মাত্র 56% মানুষ এটার অ্যান্সার এইভাবে দিছে। তার মানে বুঝতেছেন কি পরিমাণ কনফিউশন হয়েছে এই কোশ্চেনের অ্যান্সার করতে যে। জেনারেলি সাপোর্টিভ ট্রিটমেন্ট দেওয়া হয়, তবে যদি হেমোলাইটিক ক্রাইসিস থাকে সেক্ষেত্রে আমার ব্লাড ট্রান্সফিউশন করা লাগবে। এরপরে আসি হচ্ছে এটা, এটা একটু ডিফারেন্ট। ইমা বাইন্ডিং টেস্ট এখানে ইনকনক্লুসিভ। এরপরে আমরা কি করব? এটা হচ্ছে এর পরের স্টেপ জানতে চাইছে, যেটা ডেভিডসনে আসলে ওইভাবে নাই। তাই এই কোশ্চেনের অ্যান্সার বলে দিই, এটা হচ্ছে ইলেকট্রোফোরেসিস অফ দ্য এরিথ্রোস। জি জি বলেন। ফ্রাজিলিটি টেস্ট করবো না, ওটা সেন্সিটিভিটি বেশি আসে। না, ওটা হচ্ছে ফ্রেজারিটি টেস্ট করার মানে এই ইমা বাইন্ডিং টেস্ট করার আগে ওটা করা হয়। ইমা বাইন্ডিং টেস্ট তো লাস্ট স্টেপ টেস্ট, ঠিক না? কনফার্মেটরি। আমরা ফ্লো সাইটোমেট্রি তো ওইটার মানে ওইটার যে ফাইন্ডিংটা আসে ওইটাই তো আমরা ইমা বাইন্ডিং টেস্ট পজিটিভ বলতেছি। এখন তুমি ইমা বাইন্ডিং টেস্ট করছো, এটা ইনকনক্লুসিভ, তাহলে তো আমরা পরের স্টেপে যাবো, আগের স্টেপে তো আর ব্যাক করবো না। এই কারণে ইলেকট্রোসাইট এটা, প্রোটিনের ইলেকট্রোফোরেসিস করলে ওই হ্যাঁ হ্যাঁ, এফিসিয়েন্সিটা বোঝা যাবে। ইয়েস। এখন ওকে। ঠিক আছে, এই যে ইলেকট্রোফোরেসিস অফ দ্য এরিথ্রোসাইট মেমব্রেন প্রোটিন is the method of choice for confirming a patient with atypical presentation, অথবা হয় ইনিশিয়াল টেস্ট আর সবগুলা ইনকনক্লুসিভ। তখন যে, এবং বলা আছে দেখেন লাস্টের দিকে একটু খেয়াল করি, যে গিভেন দ্য পেশেন্ট হ্যাজ নেগেটিভ ফ্যামিলি হিস্ট্রি অ্যান্ড ইনকনক্লুসিভ ইমা বাইন্ডিং টেস্ট, সেক্ষেত্রে ইলেকট্রোফোরেসিস হচ্ছে কি আপনাকে কনফার্মেটরি দিবে। ইলেকট্রোফোরেসিস কি ইলেকট্রোসাইটোসিসকে কনফার্ম করতে পারবে? মানে আপনি কি স্ফেরোসাইটোসিসের কথা বলতেছেন না ইলেকট্রোসাইটোসিসের কথা বলতেছেন? ইলেকট্রোসাইটোসিস হেরিডিটি। হেরিডিটরি ইলেকট্রোসাইটোসিস। ওটাতে তো প্রোটিন ডেরিভেটিভ হয়, স্ট্রাকচারাল প্রোটিন, মেমব্রেন হ্যাঁ হ্যাঁ প্রোটিন। হ্যাঁ, ওইটাতেও চেঞ্জেস হয়, হ্যাঁ ওইটাতে আর হচ্ছে গিয়ে আরো অন্য দুইটা স্ট্রাকচারাল প্রোটিনে চেঞ্জ হয়। এটা এখন বলতে পারতেছি না, এটা দেখতে হবে আর কি, দেখা তারপরে না হলে বলবো না। ওকে। ঠিক আছে, এটা বোন ম্যারো বায়োপসি হবে না, অনেকে এটা অ্যান্সার দিয়েছে, এই সাইটোক্রোমেটিক অ্যানালিসিস দিছে। ওকে, ডান। এরপরে আসি এই কোশ্চেনটাতে, এটাতে কি হইতে পারে? কি হইতে পারে এটা অ্যান্সার? হচ্ছে ল্যাপারোস্কোপিক স্প্লেনেক্টমি উইথ ভ্যাকসিনেশন। গুড। আচ্ছা আমাকে বলেন তো তাইলে কি কি ভ্যাকসিনেশন করবেন প্রি অপারেটিভ? ইনফ্লুয়েঞ্জা আর নিউমোকক্কাল। আর কিছু করবেন না? মেনিনগোকক্কাল? ও হ্যাঁ, মেনিনগোকক্কাল। এটা আমরা কোত্থেকে পড়ছি? এটা হচ্ছে আমাদের, এই যে এটা আবার 100% মানুষই পারছে। এই যে দেখেন এই বক্সের মধ্যে আছে, ঠিক আছে। যখন একটা পেশেন্টকে আমরা স্প্লিনেক্টমি করব তার আগে, ঠিক আছে, স্প্লিনেক্টমি করার আগে অ্যাটলিস্ট 2 থেকে 3 সপ্তাহ আগে আমার পেশেন্টের এই যে নিউমোকক্কাল, ইনফ্লুয়েঞ্জা এন্ড মেনিনগোকক্কাল, ঠিক আছে। ইনফ্লুয়েঞ্জার সাথে কিন্তু টাইপ বি, আর মেনিনগোকক্কালের সাথে টাইপ সি এর কথা বলা আছে। আচ্ছা দেখলাম। তারপরে কি বলছে? নিউমোকক্কাল রিইমিউনাইজেশন শুড বি গিভেন অ্যাট লিস্ট 5 ইয়ারলি, দ্যাট মিনস 5 বছর পর পর আবার কি করতে হবে? নিউমোকক্কালের ভ্যাকসিন দিতে হবে। আর ইনফ্লুয়েঞ্জাটা আমরা কতদিন পর পর দিব? 1 বছর পর পর দিব, 1 ইয়ারলি। 1 ইয়ারলি। এরপরে দেখেন লং, লাইফ লং প্রোফাইলেকটিক হিসেবে কি দিব? পেনিসিলিন দিতে হবে, ইজ রিকমেন্ডেড। এটা এখানেও আছে, এটা আপনার ইমিউনোলজি পড়েন, ইমিউনোলজির ওইখানেও এই কথাটা বলা আছে যে একটা পেশেন্টের লাইফ লং পেনিসিলিন দেওয়া লাগে, যাদের ক্ষেত্রে আমরা স্প্লিনেক্টমি করে ফেলি। আপাতত এই 3টা পয়েন্ট পার্ট 1 এর জন্য খুবই ইম্পর্টেন্ট। এগুলা থেকে অনেক বেশি এসবিএ হয় এবং এর থেকে আসতেই পারে। আর বাকিগুলো আপনাদের ইচ্ছা, আপনারা যদি মোটামুটি মনে রাখতে পারেন কোনো সমস্যা নেই। এরপরে আসি হচ্ছে এই কোশ্চেনটাতে, এটা কি হবে অ্যান্সার?
তো মেনিনজাইটিস হয়েছে স্প্লেনেক্টমি করার পরে। হুম। এখন আমাকে একটু বলে, এটা যদিও এই এই চ্যাপ্টারের সাথে রিলেট করা আর কি, এই কারণে কোশ্চেনটা দেওয়া। হুম হুম ইনফেকশন টাইপ হুম মোস্ট কমন চাইছে, মোস্ট কমন অর্গানিজমের নাম চাইছে। ইকোলাই। মোস্ট কমন স্টেপ। হুম স্টেপ। আচ্ছা, স্প্লেনেক্টমি পেশেন্টের তো হচ্ছে এই যে ক্যাপসুলেটেড অর্গানিজম দিয়ে ইয়া হয়, স্ট্রেপ্টোককাস নিউমোনিয়া তো হবে। কিন্তু হিমোফিলাস ইনফ্লুয়েঞ্জা টাইপ বি হবে মনে হয়। এখানে এটা আমি তো বলি, এখানে এখানে আমি বুঝতেছি, এখানে আপনাদের যেটা সমস্যা হচ্ছে, যদি ওরা এমনিতে ওভারঅল চাইতো, ঠিক আছে, যে কোনটা দিয়ে হচ্ছে, তাহলে ওই যে যেই তিনটা আছে, হিমোফাইলাস, আপনার হচ্ছে নিউমোকক্কাল, মেনিঙ্গোকক্কাল, এই রিলেটেড চিন্তা করতাম। আর এইখানে এইখানে ওরা চাইছে মোস্ট লাইকলি কজরিভ অর্গানিজম কোনটা। এটা নিয়ে একটু ঝামেলা আছে জানি, এটা ডেভিডসনের সাথে একটু অমিল আছে। তো এইটার ক্ষেত্রে আমি অ্যান্সারটা স্পেসিফিক বলতে পারতেছি না, কারণ এটা অ্যান্সার স্পেসিফিক করে ডেভিডসনে নাই। মানে তিনটার কথাই বলা আছে এবং তিনোটারই ইনফেকশন হয়। আবার তবে যদি আপনি পাস মেডিসিন বা অন্য কথা, অন্য কিছুর ইনফরমেশনের কথা বলেন, ওরা বলছে স্ট্রেপ্টোককাস নিউমোনির কথা, যেট ইজ দ্য মোস্ট কমন অর্গানিজম। নিউমোনিয়া হচ্ছে ওই যে ডেভিডসনের নিউরোলজিতে বলা আছে, ঠিকই আছে আনসার। ঠিক আছে, তো হুম তাহলে তো হুম। হইলোই। তাহলে এই হচ্ছে আপনার স্ট্রেপ্টোককাস নিউমোনি হইলো। ওকে, এরপরে আসি এটাতে। এটা কি হইতে পারে বলেন? এটা একটু ঘোরানো কোশ্চেন, আমাকে আগে এটা, এই কোশ্চেনটা কোত্থেকে আসছে আমি বলে দিই। হ্যাঁ, বলেন বলেন। Hemolytic episodes precipitated by infections or certain drugs. এই 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 হিস্ট্রি পজিটিভ থাকে কোন কোন ডায়াগনোসিসের সাথে অ্যাসোসিয়েটেড, এই ও, হেমোলাইটিক এপিসোড? জি সিক্স জি পিডি সিক্স হবে। পিডি ডেফিসিয়েন্সি ডায়াগনোসিস কিন্তু আমার এখানে স্পেরোসাইটোসিস, হেরিডিটারি স্পেরোসাইটোসিস। তাহলে এই কোশ্চেনটা তো আসছে, আমি একটু বলি, হেমাটোলজি টপিকের আপনার প্রথম দিকে একটা বক্স আছে না, যেখানে আপনার ওই যে সেলগুলোর কথা বলা আছে, এমসিভি বাড়লে কি কি কজ, এমসিএইচসির সাথে মানে কি কি কজ, পেশেন্টের হেরিডিটারি স্পেরোসাইটোসিস কোথায় পাওয়া যায়, এর অ্যান্সার হচ্ছে অ্যাবসেন্স অফ সেন্ট্রাল প্যালোর ইন রেড ব্লাড সেলস ইন দ্য ব্লাড ফিল্ম। ঠিক আছে, এই কোশ্চেনটা অ্যাকচুয়ালি ওই বক্স থেকে নেওয়া, ওই যে বড় যে বক্সটা আছে। সেন্ট্রাল পেলোর মানে হচ্ছে কি, আরবিসি গোল হয়ে গেছে, সেন্ট্রাল হুম পেলোর হুম ভেনিশ। ইয়েস, এই তো। ও আচ্ছা, বুঝছি। ঠিক আছে, এরপরে আসি হচ্ছে এই কোশ্চেনটাতে। এটা সহজ কোশ্চেন, বাইট সেল আছে, ব্লিস্টার সেল আছে। হচ্ছে ড্রাগ ইনডিউস নাকি? ড্রাগ ইনডিউসড, কারণ ওই যে উপরে ড্রাগের দিকে খেয়াল করেন, ক্লারিক্সোমাইসিন। ক্লারিক্সোমাইসিন আর লেভোফ্লক্সাসিন মানে সিপ্রোফ্লক্সাসিনের গ্রুপের ওষুধ পাচ্ছে তো। তার কারণে পেশেন্টের জি6পিডি ডেফিসিয়েন্সি হয়েছে, ড্রাগ ইনডিউসড হেমোলাইসিস ডিউ টু জি6পিডি ডেফিসিয়েন্সি। এরপরে আসে হচ্ছে এটার মধ্যে, এইটা নিয়ে এখন একটা ব্যাচ লাগবে, এইটার সাথে একটু ঝামেলা আছে, দেখেন এটা কি হবে অ্যান্সার, চিন্তা করেন। আমি তখন বলতেছিলাম যে বেশি বেশি ইম্পর্টেন্ট একটা ড্রাগের কথা বলছিলাম, যে সালফার ড্রাগস যেগুলো থাকে সেগুলা কিন্তু অনেক মানে ইম্পর্টেন্ট, যেগুলো আপনার জি6পিডির সাথে অ্যাসোসিয়েটেড থাকে। ঠিক আছে, এইখানের অ্যান্সারটা আমি। এই পেশেন্টকে তো এখানে নাইট্রোফিরেন্টন দেওয়া আছে, হুম, আবার নাইট্রোফুরান্টয়েন দেওয়া আছে, দেখেন পেশেন্টের এই যে সিপ্রোফ্লক্সাসিনের কথাও বলা আছে। এখন এইটাই বলতেছিলাম যে এখানে একটু প্যাচটা লাগবে। ঠিক আছে, ওরা যেটা বলছে পাস মেডিসিন, সেটা হচ্ছে দেখেন সালফামিথাক্সাজোল অথবা ট্রাইমেথোপ্রিল, এগুলা হচ্ছে আপনার স্ট্রংলি কন্ট্রা ইন্ডিকেটেড ইন পেশেন্ট উইথ জি6পিডি। ওরা বলতে চাচ্ছে বাকিগুলোও কন্ট্রা ইন্ডিকেটেড, দেওয়া যাবে না, কিন্তু এটা একটু বেশি পাওয়ারফুল। ঠিক আছে, তাইলে আমরা এটা একটু দেখে রাখলাম, যদি পরীক্ষায় আসে এরকম, তাহলে আমরা যাতে এটা অ্যান্সার করতে পারি। এটা কি হবে অ্যান্সার? এইটাও একটু দেখেন, এখানেও দুইটা হবে, দুইটা অপশনে প্যাচ লাগবে, বাকিগুলা দিয়ে দিতে পারবেন ইজিলি। এখানেও আপনার একটু প্যাচ লাগবে, এটা ডার্মাটোলজির সাথে রিলেট করে কোশ্চেনটা।
হচ্ছে হাইড্রোক্সিক্লোরোকুইন দেওয়ার আগে। G6PD টেস্ট করে নেবেন, হেমাটোলজি টপিক পড়তেছি দেখে এটার অ্যান্সার এরকম হবে নাকি এরকম কিছু? না না, একটু ভাবতে হবে। এটা একটু ভাবতে হবে। এখন আমি বলি, যেটা আমি বলতেছিলাম যে G6PD এর ক্ষেত্রে আপনি তো পড়ে আসছেন যে অ্যান্টি ম্যালেরিয়াল ড্রাগ দিলে G6PD ডেফিসিয়েন্সি হতে পারে। এখানে একটু কথা আছে বলতে কি রকম, এটা অবশ্য ডেভিডসনে একদম স্পেসিফিক করে না, যে G6PD ডেফিসিয়েন্সির যে পেশেন্ট গুলা মানে যাদের অলরেডি ফ্যামিলিতে এরকম G6PD আছে বা যার নিজের G6PD আছে কিন্তু ল্যাটেন্ট অবস্থায় আছে, সেই পেশেন্টদেরকে যদি আমরা এই ধরনের ড্রাগ যেমন অ্যান্টি ম্যালেরিয়াল ড্রাগ বা ড্যাপসন বা এগুলা দিই, তাহলে মাস্ট বি G6PD হবে। তাদের ক্ষেত্রে আমার হচ্ছে গিয়ে টেস্ট করে নিতে হয়। এমনি নর্মাল পপুলেশনে আমার হাইড্রোক্সিক্লোরোকুইন, যেমন আপনি মনে করেন না আপনি একটা ম্যালেরিয়ার পেশেন্টের ট্রিটমেন্ট দিতে যাবেন, তাহলে কি আগে তার G6PD টেস্ট করে নিবেন? না, ব্যাপারটা এরকম না। তাকে আমি হাইড্রোক্সিক্লোরোকুইন দিব, কিন্তু তার হিস্ট্রি নিয়ে নিতে হবে আমাকে আগে। ঠিক আছে, এখন আমি বলি, এটা হচ্ছে সোরিয়াসিসের একটা বক্স আছে না, ওখানে আপনার কিছু ড্রাগ কস্ট ছিল না, যে বিটা ব্লকার, লিথিয়াম, এনএসএআইডস, এন্টি ম্যালেরিয়াল, ঠিক আছে, এনএসএআইডস এর কথা ছিল। সেইটার ক্ষেত্রে এই যে দেখেন, এটাও 42% মানুষের দেখেন ভুল হয়েছে। ওরা এটার অ্যান্সার দিছে এরকম যে অ্যাভয়েড হাইড্রোক্সিক্লোরোকুইন ডিউ টু হার হিস্ট্রি অফ সোরিয়াসিস। এই ক্ষেত্রে এটা বলেন। সোরিয়াসিসকে ফোকাস করছে। ফোকাস করছে এখানে, সোরিয়াসিসকে ফোকাস করছে, এইটাই হলো কথা। ওরা ওইখানে ওইটারে অতটা ইয়া করেনি। তো এখন এই সব কোশ্চেনের অ্যান্সার আসলে একদম স্পেসিফিক করে বলা সম্ভব না। এখন স্যার কোনটাকে অ্যান্সার ধরবে এটা স্যারই জানে। দেখছি তো পাচ্ছেন, এটা 42% মানুষের ভুল হয়েছে, 17% মানুষের মতো রাইট হয়েছে। এরপর আসি এটার ক্ষেত্রে, এটা তো পারবেন আশা করি। এটা সহজ কোশ্চেন, সিকিউর প্রসেসিং দেওয়া যাবে না। আর এটাও ওই সেম প্রাইমা কুইনের কথা, আমি জাস্ট রাখার জন্য যে আপনি কোশ্চেন গুলো অ্যাটলিস্ট টাচ করে যান। আর লাস্ট কোশ্চেন এটা যে পেনিসিলিন কোনো কখনো G6PD ডেফিসিয়েন্সি করে না। অনেক লম্বা অনেক কিছু বলছি, এখন বলেন কি অবস্থা আপনাদের, কেমন লাগছে ক্লাস? তাহলে আমরা আমাদের পড়াশোনাটাকে হচ্ছে এইভাবে করব, ঠিক আছে? যে মানে আমরা যখন একটা টপিক পড়বো চেষ্টা করব আমরা ওই টপিক রিলেটেড স্যার কি কি কোশ্চেন করতে পারে, বা স্যার আসলে আর কি কি মানে এখান থেকে আর কি ধরনের কোশ্চেন হইতে পারে, এর বাইরে যাতে স্যার আর মানে কোনো কোশ্চেনই না খুঁজে পায়। আমি এটাকে এইভাবে এই লেভেলে পড়বো, যাতে আপনার প্রত্যেকটা কোশ্চেনের অ্যান্সার আপনি পারেন, আগের থেকে পারেন। ঠিক আছে? এমনিতে আজকের ক্লাস তো একটু বড় হয়েছে। ক্লাস মানে এরকম এরকম সেশন যদি আমরা নেই, এটা আপনাদের জন্য কি ইফেক্টিভ হবে কিনা, কি মনে হয়? জাস্ট দুইটা দেখেন, আজকে কিন্তু আমরা পড়লাম কি, তিনটা টপিক পড়ছি অ্যাকচুয়ালি। একটা হচ্ছে অটোইমিউন হেমোলাইটিক অ্যানিমিয়া, তার সাথে আমরা হেরিডিটারি স্পেরোসাইটোসিস পড়লাম, তার সাথে G6PD ডেফিসিয়েন্সি পড়লাম। আর তার সাথে আমি একটু টাচ করছি পিএনএইচটাকে, পিএনএইচ এর কি কি কোশ্চেন আসে সেগুলো আমি অবশ্য বলে দিছি। আচ্ছা, বাকিদের কি অবস্থা, বাকিদের কিরকম লাগছে? কেউ ইচ্ছা করলে আপনারা ইয়াতে লিখতে পারেন, কমেন্টে করতে পারেন, অথবা হচ্ছে গিয়ে মুখে বলতে পারেন। তো আমরা মোটামুটি এই প্যাটার্নে হচ্ছে পড়াশোনা করার চেষ্টা করব, যে প্রত্যেকটা কোশ্চেন কি কি ধরনের কোশ্চেন আসছে বা কিছু। আর যদি আমরা সামনে এই ধরনের সেশন নেই, আপনারা ইন্টারেস্টেড কিনা আরো কিছু একটুখানি কমেন্টে জানাবেন। আচ্ছা, বাকিরা? হুম, ঠিক আছে, ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ। এতক্ষণ সময় ধরে এতগুলা কোশ্চেন, প্রায় তো অনেকগুলা কোশ্চেন আমরা সলভ করলাম। তো মোটামুটি আমাদের একটা বেসিক যে আইডিয়া মানে ছিল, বা আমাদের বেসিক গুলো আমরা চেষ্টা করছি, ইনফরমেশন গুলা প্রত্যেকটা জিনিস আমরা যাতে মানে প্রত্যেকটা জিনিস যাতে আমরা বুঝতে পারি। আমরা দেখেন ডেভিডসনের প্রত্যেকটা ইনফরমেশন কিন্তু ওইভাবে কিভাবে কোশ্চেন আসতে পারে। পাঁচ মেডিসিন থেকে আমি কোশ্চেন নিছি ঠিকই, কিন্তু আমরা অ্যান্সার কিন্তু পড়ছি থেকে ডেভিডসন থেকে পড়ছে। যা এই আপনাদের পড়ার স্টাইলটাও এরকম হবে, তাহলে দেখবেন আপনারা হচ্ছে পড়াটাকে একটা আপ টু দা মার্কে নিয়ে যেতে পারবেন। এবং আপনি পরীক্ষা হলে অনেক বেশি কনফিডেন্ট থাকবেন, আপনি জানেন এর বাইরে আর কোনো কোশ্চেন নেই, এর বাইরে আর স্যাররা কোনো কোশ্চেন দেওয়ার কিছুই নেই আসলে। ঠিক আছে, থ্যাংক ইউ, তাহলে আজকের ক্লাস এখানে শেষ করতেছি। ওকে।